লেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ রাইট, এটাতে একটু লেখে না, মানে আসলে আমরা ক্লাস যে করতেছি আমাদের গ্রাউন্ড রুলস কি কি হওয়া উচিত। আমি যেমন একটা লিখলাম, স্টার্ট ট্রেনিং অন টাইম। আর কি হওয়া উচিত আমাদের, হোয়াট রুলস শুড উই ফলো স্টার্টিং অফ দ্য ট্রেনিং, ডিউরিং দ্য ট্রেনিং, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং, হোয়াট শুড বি দ্য গ্রাউন্ড রুলস। সবাই একটা করে লেখেন যে কি হওয়া উচিত। আমি যেমন লিখলাম যে অন টাইমই শুরু হওয়া উচিত, নো সাইড নয়েজ। তার মানে এক্সট্রা যখন, হ্যাঁ, শো এক্সট্রা রেসপেক্ট টু নয়েজ, আদার্স। এক্সট্রা নয়েজ শুড নট মেক। হ্যাঁ, তার মানে আমরা যদি কেউ কথা বললি তাহলে শুধু আনমিট করবো, আর না হলে আসলে মিট করে রাখবো যাতে আশেপাশে সাউন্ড না আসে। আর যদি আশেপাশে কথা বলতে হয়, যেমন মোবাইলে হয়তো কথা বলবেন কিংবা আপনার ফ্যামিলির কারোর সাথে কথা বলবেন, তখন জাস্ট একটু মিউট করে রাখতে হবে। তারপরে ফারুক স্যার লেখছেন শো রেসপেক্ট টু আদার্স, একজনকে রেসপেক্ট করতে হবে, এটা ছাড়া তো হবেই না। ওকে, আর একজনের এক জায়গায় চলে গেল, কিপ অন উইথ কন্ডিশন। সো আচ্ছা, দেন এক্সট্রা নয়েজ should not be made, should not be made. 5-minute break after first session or 1 hour. All right. Anything else? আর কারো কিছু? আর কেউ কিছু লিখবেন? আর কিছু মাথায় আসতেছে? আমাদের গ্রাউন্ড রুলস আর কি হওয়া উচিত? আমরা ক্লাস শুরু করতে বোধহয় 10 মিনিট লেট হয়ে যাইতেছে আমাদের, সেটা আমরা কিভাবে একটু শার্প শুরু করতে পারি? যেহেতু 8টায় ক্লাস নিচ্ছি, দ্যাট মিনস এটা খুবই জরুরি। হ্যাঁ, আমরা একদম শার্প 8টায় শুরু করলে একটু আরো এফেক্টিভ হতো আর কি। Before 5 minutes we should join. হ্যাঁ, আমার মনে হয় 8টা থেকে 8টা 5 মিনিটের মধ্যে মানে উই শুড জয়েন। হ্যাঁ, উই শুড জয়েন। কারণ আমার পরে জয়েন করলে হয় কি, ওই যে কিছুক্ষণ পর আমাকে আবার এন্ট্রি দিতে হয়, অ্যাডমিট করাইতে হয়, সো ডিস্টার্ব কিন্তু হয় আর কি। ঠিক আছে, আর একটা কিন্তু ছিল যেটা আমার রিকোয়েস্ট ছিল সব সময়, সেটা হচ্ছে যে আমি ক্লাসে যা পড়াচ্ছি কমসে কম সেটা রিফ্লেক্ট করা, রিভিউ করা, রিভিউ দ্য লাস্ট ক্লাস বিফোর এন্টারিং ইন দ্য নিউ ক্লাস। ঠিক আছে, সবাইকে কিন্তু ইনস্ট্রাক্টর ম্যানুয়াল দিয়ে দিয়েছি। আর কেউ যদি চাচ্ছে না, আমি যে মাঝে মাঝে 6th এডিশন থেকে অনেক কিছু পড়াচ্ছি, কিন্তু সেটা শেয়ার করতে আমি বারবার ভুলে যেতেছি, কেউ মনে করে দিচ্ছেন না, ফলে কাউকে শেয়ার করা হচ্ছে না 6th এডিশনের যে কোর্স ম্যাটেরিয়ালটা আর কি, বা পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা। আচ্ছা, attend to sharp on time. অলরাইট, সো রিভিউ দ্য লাস্ট ক্লাস। ঠিক আছে, আর ক্লাসে কোশ্চেনের ব্যাপারে কি করতে পারি আমরা হোয়াট উইল বি দ্য গ্রাউন্ড রুলস? কোশ্চেন তো ওপেন আছে, যে যখন ইচ্ছা কোশ্চেন করতে পারে। সো কোশ্চেন আমরা কিন্তু যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা জিজ্ঞাসা করে ফেলবো, মানে এটা যাতে ইয়া না হয়ে যায় যে আমি প্রশ্নটা করতে পারলাম না, এরকম যাতে না হয়, প্রশ্ন যাতে আমরা করি। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা সেভ করে রাখতেছি। দিস ইজ আওয়ার গ্রাউন্ড রুলস, হ্যাঁ, যেটা আমরা থ্রু আউট দ্য ক্লাস ফলো করব। সো আজকে আমরা 2টা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ। সো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে 5C, মোস্ট প্রবলি না, 5D। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে 5D, টপিক ডি। আমরা কিন্তু বিজনেস এনভায়রনমেন্ট পড়তেছিলাম, তাই না? বিজনেস এনভায়রনমেন্ট। সো 5D, সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি। যারা পিএমবককে আগে পড়ছি, হ্যাঁ, তাদের জন্য বলি নেই, এই টপিক ডিটা আসলে চ্যাপ্টার 2 অফ পিএমবক। আর যারা নতুন ক্লাস করতেছি তাদের জন্য আমরা এই ক্লাসটা হওয়ার পরে যদি আপনি পিএম আরো একটু থরো পড়তে চান, আরো বড় মানে আরো ডিপ পড়তে চান, তাহলে পিএমবকের চ্যাপ্টার 2টা পড়তে হবে। আর এখানে যা বলা আছে একটু পড়লেও হবে, এবং উইথ স্টাডি ম্যানুয়াল। স্টাডি ম্যানুয়াল কিন্তু এটারই অনেক এলাবোরেটেড আছে, তো সেটা এবং এই ইনস্ট্রাক্টর ম্যানুয়ালটা পড়লেই হবে, ইনস্ট্রাক্টর স্লাইডস গুলা।
আর যদি আরো একটু ভালো নলেজ আমরা চাই তাহলে অবশ্যই পিএমবকে চ্যাপ্টার নাম্বার 2, এই টপিকটা চ্যাপ্টার নাম্বার 2 কে টার্গেট করে। আচ্ছা ঠিক আছে, সো আমরা এই চ্যাপ্টারটা শুরুর আগে মেইন কনসেপ্ট যেটা আমাদের জানা বোঝা দরকার সেটা হচ্ছে প্রজেক্ট কিন্তু আমরা করতেছি একটা অর্গানাইজেশনের ভিতরে, তাই না? একটা অর্গানাইজেশনের দ্বারা প্রজেক্টটা ইনিশিয়েটেড হচ্ছে। আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার একটা অর্গানাইজেশনের বা একটা এন্টারপ্রাইজের বা একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বা কোনো একটা মিনিস্ট্রির হয়ে একটা প্রজেক্ট করতেছি আমি। সো আমাকে খেয়াল রাখতে হবে যে মানে ব্রডার পার্সপেক্টিভটাকে চিন্তা করতে হবে, যে নট অনলি থিঙ্কিং উইদিন দ্য প্রজেক্ট, ইউ হ্যাভ টু অলসো থিঙ্ক আউটসাইড অফ দ্য প্রজেক্ট। আপনি কোন দেশে করতেছেন, কোন এন্টারপ্রাইজে করতেছেন। গভর্নমেন্টের প্রজেক্ট এক ধরনের একভাবে হয়, আবার পাবলিক সেক্টরের প্রজেক্ট আরেক ধরনের হয়। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ব্রডার আসপেক্ট, যে সমস্ত জিনিস প্রজেক্টকে ইম্প্যাক্ট ফেলতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। এবং দোজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ নিড টু কনসিডার থ্রু আউট দ্য প্রজেক্ট। শুনতে পাচ্ছি তো সবাই আমাকে, না? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো এখানে আমাদের এনাবেলার্স যেটা আমাদের করতে হবে, একটা হচ্ছে অ্যাসেস অর্গানাইজেশনাল কালচার। অর্গানাইজেশনাল কালচার তো বোধহয় আমরা সবাই বুঝি, তাই না? মানে প্রতিটা অর্গানাইজেশনের কিন্তু নিজস্ব কালচার আছে, স্টাইল আছে, সেটার সাথে কিন্তু মিলবে না। সরকারি জায়গার একটা স্টাইল ডিফারেন্ট, পাবলিক সেক্টরের স্টাইল ডিফারেন্ট, প্রাইভেট সেক্টরের স্টাইল ডিফারেন্ট, আবার মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের কালচার, স্টাইল, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, দেন অর্গানোগ্রাম, অথরিটি, তারপরে সুপারভাইজারের সাথে রিলেশনশিপ, এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপ। সো সেই পুরো ব্যাপারটাকে আরো বলতেছে অর্গানাইজেশনাল কালচার। এবং আর একটা বড় বিষয় হচ্ছে প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু ইয়া থাকে, কোড অফ ইথিক্স। হ্যাঁ, প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু নিজস্ব কোড অফ ইথিক্স আছে, সেটাও কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে? সো এই সবকিছু হচ্ছে অর্গানাইজেশনাল কালচারের পার্ট। সো আমি যখন প্রজেক্ট করব এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, evaluate impact of organizational change to determine required actions. যদি অর্গানাইজেশনের কোনো চেঞ্জ হয় তাহলে কি ওটা প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে না? ধরেন আপনার বাজেট নাই, হঠাৎ করে বাজেট শেষ হয়ে গেল, বাজেট ক্রাইসিসে পড়লেন, বা যে কোভিড এর কারণে আমরা অফিসে যেতে পারছি না, ঘরে বসে অফিস করতেছি, যে এই যে একটা চেঞ্জ হলো তার ইম্প্যাক্টটা কিন্তু প্রজেক্টে হবে, সেটাকে আপনার কনসিডারেশন নিয়ে আসতে হবে। দেন 3 নম্বর হচ্ছে evaluate impact of the project to the organization and determine required actions. উল্টাটাও চিন্তা করতে হবে, এই প্রজেক্টের রেজাল্টের দ্বারা কারা ইম্প্যাক্টেড হচ্ছে, কি ভ্যালু ক্রিয়েট হচ্ছে, এবং সেটা কিভাবে অর্গানাইজেশন রিয়ালাইজ করবে। তো উল্টা ইফেক্ট আমাদেরকে চিন্তা করতে হবে। দেন রিকমেন্ড, প্ল্যান এন্ড ফ্যাসিলিটেট দ্য চেঞ্জেস। সো এই যে চেঞ্জগুলো হচ্ছে এগুলোকে মানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে খুবই প্ল্যান ভাবে এগুলোকে আপনাকে ম্যানেজ করতে হবে। এইটা হচ্ছে এই টপিকের এনাবলার্স। সো আমি একটু দেখেন এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রডার কনটেক্সট, আমি একটা ছবি এখানে অ্যাড করছি স্টাডি ম্যানুয়ালের বাইরে। সেটা হচ্ছে দেখেন প্রজেক্ট, তাই না? আমরা একটা প্রজেক্ট করতেছি, সেটা কোথায় করা হচ্ছে? কোথায় করা হচ্ছে? একটা অর্গানাইজেশনের ভিতরে, তাই না? হ্যাঁ। দেন কি হচ্ছে, সেই অর্গানাইজেশনটা কিন্তু একটা দেশের ভিতরে, তাই না? সে কিন্তু দেশের আইনের, দেশের বাধ্যবাধকতা, রেগুলেশনস, তার বাইরে কিন্তু কাজ করতে পারবে না। তো সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তার মানে প্রজেক্ট is working within an organization or enterprise. Again, that organization also inside a country. So তার সেই দেশের কালচার, সেই দেশের ইথিক্স, সেই দেশের নিয়ম কানুন, রেগুলেশনস, গভর্নমেন্ট, পলিটিক্যাল কন্ডিশনস, সবকিছুর ইম্প্যাক্ট কিন্তু আলটিমেটলি অর্গানাইজেশনে পড়বে, প্রজেক্টেও কিন্তু ইম্প্যাক্টেড হবে। সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আর 4 নম্বর পরের স্টেজ হচ্ছে গ্লোবাল। আলটিমেটলি একটা দেশ কোথায়? আমরা তো গ্লোবাল একটা ওয়ার্ল্ডের মধ্যে আছি, একই ওয়ার্ল্ডের মধ্যে। সো আমাদের প্লেইং ফিল্ড কিন্তু সেম। সো এমন কোনো কাজ করবো না যাতে আমার এনভায়রনমেন্টে কোনো প্রবলেম হয়, আমাদের পৃথিবীর এনভায়রনমেন্টে প্রবলেম হয় যেখানে আমরা আছি সবাই। ঠিক আছে? এমন কোনো প্রজেক্ট হাতে নেব না যেটা মানব জাতির জন্য ক্ষতিকারক। এবং গ্লোবাল ইকোনমি, গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন এবং আপনি যে দেশে, যে অঞ্চলে আছেন, জিওগ্রাফি, ডেমোগ্রাফি, সবকিছু কিন্তু প্রজেক্টকে ইম্প্যাক্ট করবে। তো সেই জিনিসগুলোকে কনসিডার করাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন ফোকাস আমাদের। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার মেইন যে আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে হচ্ছে আপনাকে ব্রডার কনটেক্সটটাও চিন্তা করতে হবে, নট অনলি উইদিন দ্য প্রজেক্ট, আপনাকে প্রজেক্টের বাইরেও চিন্তা করতে হবে ব্রডার কনটেক্সটে। আচ্ছা, এখানে আমরা কি কি জিনিস পড়বো দেখেন। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান পড়বো, যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে আমরা চেঞ্জটা কিভাবে ম্যানেজ করবো।
রোল আউট প্ল্যান। যদি চেঞ্জটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটা রোল আউট করবেন আপনার অর্গানাইজেশনে। আর যখন কোনো কিছু নতুন রোল আউট করবেন চেঞ্জের কারণে, তখন কিন্তু ট্রেনিং প্ল্যানটাও আপডেট করতে হবে। নাইলে লোকজনকে আপডেট করবেন কিভাবে, নলেজ ট্রান্সফার কিভাবে করবেন। এবং নলেজ ট্রান্সফার করার জন্য যে আপনি ট্রেনিং প্ল্যান চেঞ্জের কারণে আপডেট হলো, তার কারণে কিন্তু ট্রেনিং আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্ট শব্দের অর্থটা তো আমরা বুঝতেছি তাই না, বারবার কিন্তু আমরা ইউজ করতেছি আর্টিফ্যাক্টস। এটা কিন্তু পিএমবকে গতবার খুব কম ইউজ হয়েছে, এইবার মানে স্টাডি ম্যানুয়ালে এবং সব জায়গায় কিন্তু অনেক বেশি ইউজ হচ্ছে। এটা কিন্তু অ্যাজাইলের শব্দ, অ্যাজাইলের সবচেয়ে বেশি ইউজ হয়। ওরা ডকুমেন্ট বলে না, বলে আর্টিফ্যাক্টস। সো ট্রেনিং আর্টিফ্যাক্টস মানে কি, তার মানে হচ্ছে ট্রেনিং এর ডকুমেন্টেশন, ট্রেনিং প্ল্যান, হ্যাঁ, এই সমস্ত জিনিস রিলেটেড জিনিসগুলো হচ্ছে ট্রেনিং আর্টিফ্যাক্টস। তারপরে প্রজেক্ট, আলটিমেটলি প্রজেক্ট প্ল্যান আপডেট করতে হবে যদি কোনো চেঞ্জ হয়। আর এই দুইটা জিনিস তো আমরা আগের লোকজন সবাই চিনি তাই না, ইএফ এবং ওপিএ। ইএফ মানে কি, কারো মনে আছে ইএফ মানে কি? এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তার মানে ওই যে আমরা বললাম যে প্রজেক্ট একটা অর্গানাইজেশনের ভিতর থাকে, সেই অর্গানাইজেশনের, হ্যাঁ, এবং এই যে একটা দেশের ভিতরে, একটা মানে গ্লোবের ভিতরে, সো এই সবগুলোর ইম্প্যাক্টকেই বলা হচ্ছে এক্সটার্নাল। এটা আসলে মেইনলি এক্সটার্নাল ইম্প্যাক্ট। সেই ইম্প্যাক্টটাকে বলা হচ্ছে কি, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অন দ্য প্রজেক্ট। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করব ইএফ কে। আর ওপিএ হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। তার মানে আমার অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের প্রজেক্টটা করতেছি, তার এক্সিস্টিং প্রসেস, প্রসিডিউর, পলিসিস, এনি রুলস, রেগুলেশনস, কোড অফ ইথিক্স, সবকিছু হচ্ছে ওপি এর পার্ট। এবং আরেকটা হচ্ছে কর্পোরেট নলেজ বেস। তার মানে আগের প্রজেক্ট করে আমরা যে এক্সপিরিয়েন্স বা নলেজ গ্যাদার করেছি, সেইটার ইম্প্যাক্টকেও আপনাকে প্রজেক্টে কনসিডার করতে হবে। এবং প্রজেক্ট শুরুর আগে দেখতে হবে আপনার নলেজ বেজে এমন কোনো নলেজ আছে কিনা যেটা আমার প্রজেক্টের জন্য হেল্পফুল। সেই নলেজটাকে অবশ্যই ইউজ করতে হবে। আর প্রজেক্ট যখন চলতে থাকবে তখন যে নলেজটা আপনি গ্যাদার করবেন, সেই নলেজটা অর্গানাইজেশন নলেজ বেজে জমা করতে হবে, আপডেট করতে হবে। এবং ফাইনালি যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে, তখন আলটিমেটলি আপনি অর্গানাইজেশন নলেজ বেজে আপনি যেই প্রজেক্ট থেকে যা শিখলেন সেটা নলেজে, অর্গানাইজেশন নলেজ বেজে শেয়ার করবেন। ঠিক আছে, সো দিস ইজ দ্য পার্ট অফ অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। আচ্ছা, ডেমোস তো আমরা অলরেডি জানি না। ডেমোস মানে কি? ডেমোস মানে ডেমোস কি রেট্রোস্পেক্টিভ স্যার? হ্যাঁ, না, এটা একটা কপি বা কিছু এরকম বা সিমিলার কিছু একটা প্রেজেন্টেশন না, কাস্টমারের কাছে প্রেজেন্টেশন, রাইট? কাস্টমারের কাছে প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন। এটা কখন হয় অ্যাজাইলে? অ্যাজাইলে কোন ইভেন্টটা হয় এটা? স্ক্রাম রিভিউ। রেট্রোস্পেক্টিভে হয় স্যার। না, রেট্রোস্পেক্টিভ তো পড়ে, রেসপেক্টিভ হচ্ছে স্ক্রাম রিভিউ। হ্যাঁ, এটা হচ্ছে রিভিউ। রিভিউ তাই না, স্পেন রিভিউ বা হ্যাঁ রিভিউ যে শব্দটা, সেখানে আমরা আসলে কাস্টমারকে ডেমো দেখাই যে আমরা এই ইটারেশনে কি কাজ করলাম, সেটা ডেমনস্ট্রেশন করি আমরা। তো সেটাকে বলা হচ্ছে রিভিউ, রিভিউ সেশন। আমরা যদি ডিজাইনে মডেল করি সেটাও করতে পারে মডেল। হ্যাঁ হ্যাঁ, যাই করেন ওই ইটারেশনে যদি আপনার মডেল থাকে, মডেলটা আপনি প্রেজেন্ট করবেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক আলোচনা করব, পিএমও অফিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার। প্রজেক্ট ম্যানেজার, পিএমও অফিস এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। ওকে, সো দেখেন, অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল বলতে আমরা আসলে কি কি জিনিস বুঝি। প্রতিটা অর্গানাইজেশন কিন্তু ইউনিক, তার কালচার, তার স্টাইল কিন্তু ডিফারেন্ট। গুগলের স্টাইল, গুগলের কালচার ইজ ডিফারেন্ট দেন মাইক্রোসফট স্টাইল, তাই না? আবার আইবিএম এর স্টাইল, ঠিক আছে? সো প্রতিটা অর্গানাইজেশন কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে সাথে তারা আসলে ডিফারেন্ট কালচার গ্রো করে একটা অর্গানাইজেশনে। তো সেইটা এখানে আমরা বলতেছি কি কি কম্পোনেন্ট অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইলের। একটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। প্রতিটা বড় অর্গানাইজেশনে কিন্তু ইন্ডিভিজুয়াল কোড অফ কন্ডাক্ট থাকে, যেটা সমস্ত এমপ্লয়িকে বাধ্যতামূলক, যেটা ফলো করতে হবে। দেন অর্গানাইজেশনের শেয়ার্ড ভিশন, বিলিফস এন্ড এক্সপেকটেশন, ঠিক আছে? দেন অপারেটিং এনভায়রনমেন্ট, কেমন অপারেটিং এনভায়রনমেন্টটা অর্গানাইজেশনে কিরকম। তারপরে অর্গানাইজেশনের রিস্ক টলারেন্স লেভেল, অর্গানাইজেশনাল এবং মেইনলি শেয়ার হোল্ডার বা লিডারদের রিস্ক টলারেন্স। দেন লিডারশিপ ভিউ, হায়ারার্কি, এটা কি আসলে ফ্ল্যাট অর্গানাইজেশন নাকি খুবই ব্যুরোক্রেটিক হায়ারার্কিক্যাল
অর্গানাইজেশন, তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। ঠিক আছে, হায়ারার্কি মানে বুঝতেছি তো আমরা, তাই না? আর্মিতে যেভাবে ম্যানেজমেন্ট হয়, প্রাইভেট সেক্টরে কি সেভাবে ম্যানেজমেন্ট হয়? আমাদের সবার লোকজনই তো আর্মিতে আছে। দেখেন, আর্মি যখন কোনো স্যার যদি কোনো জুনিয়রকে ফোন দেয়, তাহলে জুনিয়র কি বলে? শুধু ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি দেখবেন যে কথা খুবই কম হচ্ছে, শুধু ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, রাইট স্যার, নো স্যার, থ্যাংক রাইট। সো ওদের হায়ারার্কিটা এরকম কিন্তু, তাই না? তারা আসলে কোনো কথা মানে ওইভাবে আর্গুমেন্টে যেতে পারবে না। পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে মানে খুবই স্মুথলি সেটাকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু ইয়েস স্যার, নো স্যার, রাইট স্যার, দ্যাট ইজ দ্য মেইন কমিউনিকেশন। হ্যাঁ, যদি আমরা ওই ধরনের অর্গানাইজেশনে থাকি, ওই রকম জায়গায় যদি প্রজেক্ট করেন তাহলে সেটা এক ধরনের হবে। প্রাইভেট সেক্টরে দেখবেন যে প্রাইভেট সেক্টরে রবির যেমন সিইও নাম কি? রবির সিইওর নাম কি? মাহতাব সাহেব। মাহতাব সাহেব। আর রবির লোকজন ওনাকে মাহতাব ভাই বলে। হ্যাঁ, বেশিরভাগ লোকজন দেখবেন যে মাহতাব ভাই বলে। সো সে এত বড় একটা পোস্টে আছে, হ্যাঁ, এত বড় একটা মাল্টিন্যাশনালের মানে বাংলাদেশি সিইও, কিন্তু আমরা কিন্তু ভাই বলতেছি তাকে, হ্যাঁ, মাহতাব ভাই। সো এই যে একটা স্টাইল, ভাই আসল ভাই না স্যার, সাথে সাথে ফায়ার করে ফেলে। না ফায়ার না, ওটা আসলে ভাই আছে আমাদের, মানে ভাই মানে ভাই, হ্যাঁ, ভাই মানে ভাই, ফায়ার না। বললাম তো কথায় ভাই, কিন্তু অ্যাকশন অন্যরকম। আচ্ছা, না ভাইয়া, হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আবার দেখেন সরকারি জায়গায় কিন্তু আবার আমাদেরকে, হ্যাঁ, বিভিন্ন লেভেলে, এক লেভেল থেকে এক লেভেলে গেলেই আপনাকে স্যার বলতে হবে, ওইটা আসলে প্র্যাকটিস। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি কোন অর্গানাইজেশনে কাজ করতেছেন, তার লিডারশিপ, হায়ারার্কি এবং অথরিটি, তার উপর ডিপেন্ড করে ইউ হ্যাভ টু বিহেভ। মোটিভেশন এন্ড রিওয়ার্ড সিস্টেম, অর্গানাইজেশনের মোটিভেশন এবং রিওয়ার্ড সিস্টেম কিরকম তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার প্রজেক্ট কিরকম ভাবে আপনি কাজ করবেন। দেন রেগুলেশনস, পলিসিস, প্রসিডিউরস, আপনার অর্গানাইজেশনের কিন্তু নিজস্ব পলিসি, প্রসিডিউর, রেগুলেশনস আছে, সেগুলোকেও ফলো করতে হবে। সো অল আর অ্যাকচুয়ালি পার্ট অফ অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড স্টাইল। সো এটা আপনার মাথায় রেখে প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এরপরে আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যে আপনি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করতেছেন বা এখন কাজ মানে চাকরি করতেছেন, এটা বোঝাটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমরা দেখবো। মেনলি একটা হচ্ছে যে আপনি যদি ফাংশনাল টাইপ অর্গানাইজেশনে কাজ করেন, আমরা একটু পরে আসতেছি হোয়াট টাইপ মানে কোন অর্গানাইজেশনের ফাংশনাল টাইপ অর্গানাইজেশন বলে, তাহলে আপনার রিসোর্স অ্যাভেলেবিলিটি মানে যাদেরকে নিয়ে আপনি টিমে কাজ করবেন তাদের উপর আপনার পাওয়ার বা অথরিটি খুব কম থাকে। আবার যদি আপনি প্রজেক্টাইজ অর্গানাইজেশনে কাজ করেন তাহলে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার রিসোর্সের উপর সবচেয়ে পাওয়ার হচ্ছে আপনার বেশি, আপনার অথরিটি বেশি। সো এই স্ট্রাকচার গুলো কিন্তু আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কিভাবে বিহেভ করবেন বা আপনি আসলে কিরকম সাপোর্ট পাবেন আপনার অর্গানাইজেশনের কাছ থেকে। ঠিক আছে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু টেইলর করে নিতে হবে যে আপনি কিভাবে প্রজেক্টটাকে হ্যান্ডেল করবেন। আচ্ছা, দেখেন, মানে আমরা বলতেছিলাম যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার 4 ধরনের হয়। মানে আমরা যে এখন এক্সিস্টিং অর্গানাইজেশনগুলো দেখতেছি, আমাদের এখানে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় আছেন, তাই না? কেউ সরকারি জায়গায় আছেন, যে এলিট পেন্টে আছেন, বার্জারে আছেন, এনার্জি প্যাকে আছেন। সো সব জায়গায় কিন্তু মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, একটা ছোট জিনিস বলে নেই, এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিন্তু PMBOK এর কোনো নিজস্ব টপিক না। এটা আমরা জানি যে এটা আসলে মানে ম্যানেজমেন্টে পড়ানো হয়, তাই না? হ্যাঁ, অর্গানাইজেশনাল থিওরি, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু মানে এটা একটা ওয়ান অফ দ্য মেইন টপিক ম্যানেজমেন্টের বই। সো অর্গানাইজেশন অপারেশন যে করে 4 ধরনের হতে পারে: ফাংশনাল, প্রজেক্টাইজ, ম্যাট্রিক্স, মানে এই দুইটার কম্বিনেশন, ফাংশনাল প্লাস প্রজেক্টাইজ, সেটাকে বলতেছে আমরা ম্যাট্রিক্স। আর কম্পোজিট হচ্ছে আরেক ধরনের টাইপ অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, যেটা আসলে এই তিনটার কম্বিনেশন। ঠিক আছে, সো এইটা আসলে আমাদের অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কি মিন করে, এটা বোঝাটা যে আমি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করছি, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখি। এই যে এখানে দেখেন, এই যে রিলেশনশিপ এবং মেইন 3টা ক্যাটাগরি, তাই না? ফাংশনাল, ম্যাট্রিক্স এবং প্রজেক্টাইজ, আর একটা ছিল কম্পোজিট। তো সেটা আমরা পরে আসতেছি। তো দেখেন, টিম মেম্বার্স আর লয়াল টু, যদি আপনি ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করেন, ফাংশনাল অর্গানাইজেশন কোনটা আমি একটু ফিগার দেখাতে চাই, তাইলে বোধহয় আপনাদের একটু ক্লিয়ার হবে। ফিগারটা আসলে PMBOK 5 এর, PMBOK 5 এর, 6 এরও না, PMBOK 5 এর। সবাই কি আমার এটা দেখতে পাচ্ছেন? PMBOK 5 এর একটা পিকচার দেখাচ্ছি আমি। ও হয়নি স্যার, শেয়ার করতে হবে।
স্ক্রিনে আসে নাই। আগের শেয়ারটা বাতিল করতে হবে স্যার। Alright. আসছে এবার? স্যার এখন আসছে। ওকে, আচ্ছা দেখেন, এটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন। দেখেন এই যে অর্গানোগ্রাম আমরা এইভাবে আঁকি না, অর্গানোগ্রাম তো আমরা নর্মালি এইভাবে আঁকি অর্গানাইজেশন। এখানে কি দেখতেছি, অর্গানাইজেশনের চিফ হচ্ছে টপে, আর অর্গানাইজেশন বিভিন্ন ফাংশন আছে, যেমন মার্কেটিং, সেলস, প্রজেক্ট, হ্যাঁ, তারপরে আরো অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে, ফাইন্যান্স, অ্যাডমিন, লজিস্টিক্স, এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট। মানে তার মানে কি ফাংশন অর্গানাইজেশন কোনগুলো, যেটা আসলে ফাংশন অনুযায়ী সাইলো থাকে, ঠিক আছে, এবং প্রতিটার হেড থাকে ফাংশনাল ম্যানেজার। সেটার নাম বিভিন্ন হয়, মার্কেটিং এ আমরা বলি সিএমও, চিফ মার্কেটিং অফিসার, তারপরে চিফ টেকনিক্যাল অফিসার, চিফ ইনফরমেশন অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মানে এই টপগুলোকে আমরা ওইভাবে নামকরণ করি। কিন্তু এখানে পিএমবকে আসলে যার জেনেরিক নাম দেওয়া হয়েছে, যে ফাংশনাল ম্যানেজার হচ্ছে সেই ফাংশনের বা সেই ডিপার্টমেন্টের হেড থাকে। এবং দেখেন এখানে যে অ্যাশ কালারের দেখতেছি গ্রে কালার, আসলে আমরা এই স্ট্রাকচারগুলো কেন পড়তেছি, বোঝার চেষ্টা করতেছি যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি কোন ধরনের অর্গানাইজেশনে আছি, এবং সেই জায়গায় আসলে কিভাবে প্রজেক্ট ম্যানেজ হয়, এবং আমাকে কিভাবে সেই অনুযায়ী টেইলর করতে হবে, ঠিক আছে, আমার বিহেভ, আমার লিডারশিপ, আমার ম্যানেজমেন্টকে চেঞ্জ করতে হবে, সেটা বোঝার জন্য আমরা এটা দেখতেছি। সো ফাংশনাল অর্গানাইজেশনে কি দেখতেছি, এখানে যে গ্রে কালারের স্টাফ গুলো আছে এরা আসলে প্রজেক্ট টিমের মেম্বার, ঠিক আছে, কিন্তু এখানে প্রজেক্ট ম্যানেজার বলে কোনো রোল আছে বা কোনো ডিপার্টমেন্ট আছে? কোনো প্রজেক্ট ম্যানেজার নামে কিন্তু কোনো রোল নাই, বিভিন্ন স্টাফ মিলে প্রজেক্ট করতেছে, এবং প্রজেক্ট ম্যানেজারের রোল হচ্ছে, প্রজেক্ট ম্যানেজারের কোনো রোল নাই, শুধু ফাংশনাল ম্যানেজারের রোল। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার কে তাহলে? এখানে আসলে ফাংশনাল ম্যানেজাররা নিজেরাই কোঅর্ডিনেট করে বিভিন্ন টিমের লোকজনকে নিয়ে প্রজেক্ট এক্সিকিউট করে। কোনো ডেডিকেটেড প্রজেক্ট ম্যানেজার নাই ফাংশনাল অর্গানাইজেশনে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাংশনাল টাইপ অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে আসতেছি আমরা, মানে খুব ডিপে যাব না, মানে জাস্ট একটু হাই লেভেল নলেজ হলেই আমাদের হবে। আচ্ছা, এরপরে আসতেছি আমি ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশনে। ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু আবার তিনটা ভাগ আছে, সেটা আপনারা যদি স্টুডেন্ট ম্যানুয়ালে পড়েন তাহলে দেখবেন যে তিনটা ভাগের কথা বলা আছে। তিনটা ভাগ কি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উইক ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে ব্যালেন্স ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে স্ট্রং ম্যাট্রিক্স, ঠিক আছে। সো আমি আসলে স্ট্রং ম্যাট্রিক্স, ব্যালেন্স ম্যাট্রিক্স বা উইক ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমি আসলে দেখাতে চাই প্রজেক্টাইজ অর্গানাইজেশন, যে প্রজেক্টাইজ অর্গানাইজেশন কিরকম হয়, তারপর আমি এই তিনটাতে আসবো। আচ্ছা, এই যে আমরা দেখতেছি প্রজেক্টাইজ, দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রজেক্টাইজ বা প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এখানে দেখেন, এখানে কিন্তু কি দেখতেছি আমরা, চিফ এক্সিকিউটিভ অফিসার মানে অর্গানাইজেশনের যিনি হেড, তারপরেই আমরা দেখতেছি কে, প্রজেক্ট ম্যানেজার। এবং এই যে প্রজেক্ট ম্যানেজার, তার টিম হচ্ছে ডেডিকেটেড টু দিস প্রজেক্ট ম্যানেজার ফর দিস পার্টিকুলার প্রজেক্ট, একদম ডেডিকেটেড। সো প্রজেক্ট ম্যানেজার স্টাফদের সাথে কোঅর্ডিনেট করে হি ইজ এক্সিকিউটিং দ্য প্রজেক্ট। তার মানে কি, এখানকে সব পাওয়ার কার? এখানে পাওয়ার, অথরিটি, রিসোর্সের উপর কন্ট্রোল, বাজেটের উপর কন্ট্রোল কার এখানে? ফাংশনাল ম্যানেজারের নাকি প্রজেক্ট ম্যানেজারের? প্রজেক্ট ম্যানেজারের। প্রজেক্ট ম্যানেজারের, ঠিক আছে। সো এখন বলেন, এখন খুব একটা সহজ যদি আমি কোশ্চেন করি, যে আমরা যদি আপনাকে বলা হয় যে কোন ধরনের অর্গানাইজেশন, আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনার জন্য সবচেয়ে ভালো অর্গানাইজেশন কোনটা, প্রজেক্টাইজ নাকি ফাংশনাল? প্রজেক্টাইজ স্যার। প্রজেক্টাইজ, তার মানে ইউ আর গেটিং অল দ্য অথরিটিজ। রেজা ভাই, যদি এরকম থাকে যে প্রজেক্ট ডাইরেক্টর, তার আন্ডার প্রজেক্ট ম্যানেজার, চিফ এক্সিকিউটিভ না বা ম্যানেজিং ডিরেক্টর না, তাহলে এটা কি পিএমও অফিস বেজ হবে, যে প্রজেক্ট ডাইরেক্টর সমস্ত প্রজেক্টগুলো প্রজেক্ট ম্যানেজারকে কন্ট্রোল করে? হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে। এদিকে ফাংশনাল, এখানে কিন্তু ফাংশনাল আছে, ফাংশনাল ডিপার্টমেন্ট আছে, কিন্তু আমরা এখানে কিছু কিছু কাজ বা কিছু কিছু সিদ্ধান্ত প্রজেক্ট ম্যানেজার নেবেন, আবার কোনো সুপিরিয়র সিদ্ধান্ত প্রজেক্ট ডাইরেক্টর নেবেন। হ্যাঁ, সেটা তো এখানে অনেক লেভেল থাকতে পারে, আমরা ওই লেভেলে যাচ্ছি না। প্রজেক্ট ম্যানেজারের উপরে প্রজেক্ট ডিরেক্টর থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এখানে আসলে ফাংশনাল অর্গানাইজেশন ডিপার্টমেন্ট নাই, এখানে হচ্ছে প্রজেক্ট টাইপ ডিপার্টমেন্ট, এটাকে আমরা প্রজেক্ট টাইপই বলতে পারি। হ্যাঁ।
আচ্ছা, এরপরে আসেন ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স মানে কি? তাহলে ম্যাট্রিক্স হচ্ছে দুইটার মাঝামাঝি হবে, ফাংশনালও না আবার প্রজেক্টাইজও না, মাঝামাঝি একটা হবে। এবং তার মধ্যে উইক ম্যাট্রিক্স হবে কার কাছাকাছি? ফাংশনাল টাইপ অর্গানাইজেশনের কাছাকাছি। ঠিক আছে, যেহেতু উইক ম্যাট্রিক্স বলতেছি আমরা, তার মানে ফাংশনালের কাছাকাছি বেশি হবে এটা। দেখেন আমরা যদি উইক ম্যাট্রিক্স দেখি, উইক ম্যাট্রিক্সে কি দেখতেছি যে এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজার বলে কেউ আছে, এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজার নাই, কিন্তু এখানে একজন ডেডিকেটেড পার্সন আছেন যাকে বলা হয় প্রজেক্ট কোঅর্ডিনেটর। ঠিক আছে, যার কাজ হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনকে একত্রিত করে কোঅর্ডিনেট করে প্রজেক্টটাকে এক্সিকিউট করা। আগে দেখছিলাম আমরা ফাংশনাল ম্যানেজারই কোঅর্ডিনেট করে করতেছে, কিন্তু এখানে একজন ডেডিকেটেড পার্সন আছে যাকে প্রজেক্ট ম্যানেজার বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। তার মানে তার পাওয়ার কিন্তু কম, বিকজ দ্যাট গাই অলসো রিপোর্টিং টু ফাংশনাল ম্যানেজার। ঠিক আছে, সো এই ধরনের অর্গানাইজেশনকে আমরা বলতেছি উইক ম্যাট্রিক্স অর্গানাইজেশন। দ্যাট মিনস অলমোস্ট নিয়ার টু ফাংশনাল অর্গানাইজেশন। এবং এখানেও কিন্তু প্রজেক্ট ম্যানেজার নামে কোনো ডেজিগনেশন আমরা দেখছি না। আচ্ছা, এরপরে আমি আসতেছি ব্যালেন্স ম্যাট্রিক্স। সরি, ব্যালেন্স ম্যাট্রিক্সে দেখেন এই ফার্স্ট আমরা দেখতেছি দেয়ার ইজ এ ডেজিগনেটেড পারসন হু ইজ প্রজেক্ট ম্যানেজার। দেখছি আমরা, সে বিভিন্ন স্টাফকে নিয়ে প্রজেক্টটা কোঅর্ডিনেট করতেছে। বাট প্রবলেম ইজ, মানে তার কিন্তু ফুল পাওয়ার নাই, বিভিন্ন ব্যাপারে সেও কিন্তু আসলে ফাংশনাল ম্যানেজারের উপর ডিপেন্ডেন্ট। সবাই এটা বুঝতে পারছি ফিগারটা? স্যার। আচ্ছা, অলরাইট। সো আমরা কিন্তু ব্যালেন্স ম্যাট্রিক্সে এসে প্রথম প্রজেক্ট ম্যানেজারটা দেখতে পাচ্ছি। এরপরে আসতেছি আমি কোথায়? স্ট্রং ম্যাট্রিক্স। স্ট্রং ম্যাট্রিক্স মনে রাখতে হবে নিয়ার টু প্রজেক্টাইজড অর্গানাইজেশন, হ্যাঁ, মানে অলমোস্ট প্রজেক্টাইভ অর্গানাইজেশনের মতো। এখানে দেখেন ডিফারেন্সটা কি? এখানে ফাংশনাল ম্যানেজাররা তাদের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু দেয়ার ইজ এ সেপারেট ডিপার্টমেন্ট যারা দে আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ প্রজেক্টস। এবং এখানকার বস হচ্ছে প্রজেক্ট ডিরেক্টর বা পিএমও হেড কিংবা পোর্টফোলিও ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজার। তার আন্ডারে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার রিপোর্ট করছে, এবং প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে প্রজেক্ট করতেছে। সো প্রজেক্ট ম্যানেজার কিন্তু সব ব্যাপারে রিপোর্ট করতেছে কাকে? এখন তার ডিপার্টমেন্টের হেডকে, নট এনি ফাংশনাল ম্যানেজার হেড। সো দিস ইজ দ্য ডিফারেন্স। তার মানে এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজারের আরো বেশি অথরিটি আছে প্রজেক্টের ব্যাপারে। সো এটা হচ্ছে স্ট্রং ম্যাট্রিক্স অর্গানাইজেশন। এরপরে আমরা যাব জাস্ট কম্পোজিটটা দেখার জন্য। হোয়াট ইজ কম্পোজিট? সো সি, কম্পোজিট আসলে সবগুলোর কম্বিনেশন। যেমন কি দেখতেছি, ফাংশনাল থাকবে, এখানে প্রজেক্ট ম্যানেজার আছে, প্রজেক্ট ম্যানেজার আবার কি করতেছে দেখেন, কিছু স্টাফকে আমরা দেখতে পাচ্ছি যারা কি দুইটা প্রজেক্ট ইনভলভ, প্রজেক্ট বি এর সাথে ইনভলভ, প্রজেক্ট এর সাথে ইনভলভ। সো এখানে কিছুটা ফাংশনাল আছে, কিছুটা ম্যাট্রিক্স আছে, আবার কিছুটা প্রজেক্টাইজ আছে। এটাকে বলা হচ্ছে কম্পোজিট টাইপ অর্গানাইজেশন। সো কম্পোজিট আমাদের খুব একটা আলোচনার বিষয় না, যেহেতু এখানে আসলে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে কম্পোজিট নিয়ে কথা নাই। এই যে এখানে এখন কি প্রেজেন্টেশন স্লাইড দেখা যাচ্ছে? জি। সো এখন দেখেন 5টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে বলা হচ্ছে যে কোন টাইপের অর্গানাইজেশনে কি ধরনের অথরিটি আছে প্রজেক্ট ম্যানেজারের। 1 নম্বর ক্রাইটেরিয়া কি? টিম মেম্বার্স আর লয়াল টু ফাংশনাল অর্গানাইজেশনে। কার উপর লয়াল? ফাংশনাল ডিপার্টমেন্টের, ফাংশনাল হেডের উপরে। আর ম্যাট্রিক্সে কি দুইটাই আসলে, ম্যাট্রিক্সে দুই ধরনের বস, মানে আমি প্রজেক্টের কারণে প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করি, আবার ফাংশনাল কারণে আমি ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করি। সো কনফ্লিক্টেড লয়ালিটি। আর প্রজেক্টাইজে কি একদম আমরা দেখছি ডেডিকেটেড, তাই না? সমস্ত স্টাফ ডেডিকেটেড টু দ্যাট পার্টিকুলার প্রজেক্ট ম্যানেজার, সেখানে কোনো কনফ্লিক্ট নাই। আচ্ছা, এরপর আসতেছি টিম মেম্বার্স রিপোর্ট টু। এখানে কাকে রিপোর্ট করে? ফাংশনালে রিপোর্ট করে ফাংশনাল ম্যানেজারকে। আর ম্যাট্রিক্সে কি করে? ওই যে বললাম দুইজন বস, দুইজনকে করতে হয়। ম্যাট্রিক্স অর্গানাইজেশন আমরা টু বস বলি, টু বস অর্গানাইজেশন। সো ফাংশনাল ব্যাপারে, অপারেশনাল ব্যাপারে সে ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করে, আর প্রজেক্টের ব্যাপারে প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করে। আর প্রজেক্টাইজ হলে কি হবে? ফুল প্রজেক্ট সব ম্যানেজার। রিপোর্টিং
এভরিথিং গোস টু প্রজেক্ট ম্যানেজার। মানে তার পারফরমেন্স অ্যাপ্রিজাল, তার স্যালারি, তার আপগ্রেড, হ্যাঁ, সবকিছু হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের থ্রুতে। প্রজেক্ট ম্যানেজার্স রোল আমরা ফাংশনাল দেখছিলাম অলমোস্ট নাই, তাই না? এই ফাংশনাল ম্যানেজারই পার্ট টাইম কোঅর্ডিনেট করে প্রজেক্ট হ্যান্ডেল করে। ম্যাট্রিক্সে কি দেখছিলাম? ম্যাট্রিক্সের ফুল টাইম বলা হচ্ছে এই কারণে, মানে এই যে আসলে একদম স্ট্রং ম্যাট্রিক্সে সে আসলে ফুল টাইম থাকে, আর বাকিরা কিন্তু পার্ট টাইম কাজ করে। সেটা উইক ম্যাট্রিক্স হোক, ফাংশনাল হোক, ব্যালেন্স ম্যাট্রিক্স, সবাই দেখা যাবে পার্ট টাইম কাজ করে। মানে পার্ট টাইম মানে কি, সে প্রজেক্টও হ্যান্ডেল করতেছে, আবার তার কিন্তু অপারেশনাল অনেক কাজও আছে। এই টিপিক্যাল কন্ডিশনটা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি, তাই না? আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি, মানে সরকারি জায়গায় কাজ করি, সরকারি জায়গায় কিন্তু আমার কিন্তু কাজ আছে বিভিন্ন অপারেশনাল কাজ, তার সাথে আবার আমাকে প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার বানিয়ে দিচ্ছে, এরকম হতে পারে। আর প্রাইভেট সেক্টরে এটা অনেক বেশি দেখা যায় যদি প্রজেক্টাইজ অর্গানাইজেশন না হয়। আচ্ছা, টিম মেম্বারস রোল, টিম মেম্বাররা যারা কাজ করে, এখানে আমরা দেখলাম প্রজেক্ট ম্যানেজার রোল পার্ট টাইম আর ফুল টাইম। টিম মেম্বারও কি দেখলাম আমরা, ওই যে পিকচারটা মনে আছে, টিম মেম্বারও কিন্তু পার্ট টাইম, মানে অপারেশনাল কাজও করে আবার প্রজেক্টের কাজও করে। ম্যাট্রিক্সও পার্ট টাইম, কিন্তু প্রজেক্টাইজে কি হয়, একদম ফুল টাইম, ডেডিকেটেড টু দ্যাট প্রজেক্ট। আচ্ছা, কন্ট্রোল অফ প্রজেক্ট ম্যানেজার্স ওভার টিম মেম্বার। টিম মেম্বারদের উপর প্রজেক্ট ম্যানেজারের কন্ট্রোল কিরকম আছে? ফাংশনালে একদম লো, তাই না? যেহেতু অল আর রিপোর্টিং টু ফাংশনাল ম্যানেজার্স। ইভেন আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আর প্রজেক্ট কোঅর্ডিনেটর, আই এম অলসো রিপোর্টিং টু ফাংশনাল ম্যানেজার। সো আমার তো কোনো অথরিটি নাই। ম্যাট্রিক্সে মিডিয়াম, প্রজেক্টের ব্যাপারে আমরা যারা কাজ করতেছে আমার সাথে, তাদের উপর আমরা প্রজেক্টের ব্যাপারে আই হ্যাভ কন্ট্রোল, সো মিডিয়াম। আর যদি প্রজেক্টাইজ অর্গানাইজেশন হয় দেন হাই, মানে সব কন্ট্রোলই ওই স্টাফের হাই অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার। সো এই জন্য আমি বলতেছিলাম, যদি প্রজেক্টাইজ অর্গানাইজেশনে কাজ করেন তাহলে ইউ উইল এনজয় অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, বিকজ ইউ আর গেটিং অল দ্য অথরিটিজ, পাওয়ার এবং ইনফ্লুয়েন্সিং পাওয়ার, লিডারশিপ পাওয়ার, সবকিছু ইউ আর গেটিং। ওকে, আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করব পিএম অফিস নিয়ে। পিএম অফিস নিয়ে এখানে মাত্র একটা স্লাইড আছে এবং স্টাডি ম্যানুয়ালে খুব একটা বেশি নাই। এই পিএম অফিস নিয়ে কিন্তু 2 নম্বর চ্যাপ্টারে পিএম বকের বেশ অনেক আলোচনা আছে। সো পিএম অফিস জিনিসটা কি? পিএম অফিস হচ্ছে, আমরা কিন্তু যে কম্পোজিট দেখছিলাম, কম্পোজিট আমরা কি দেখতেছিলাম, যে ফাংশনাল অর্গানাইজেশন আছে, বিভিন্ন ফাংশনাল অর্গানাইজেশন, ফাংশনাল ডিপার্টমেন্ট 1 2 3, এর সাথে আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে পিএম অফিস, এটা আরেকটা ডিপার্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। তাদের কাজ কি? তারা আসলে সেন্ট্রালি অর্গানাইজেশনের যেখানে যে প্রজেক্ট হোক না কেন, তারা সেন্ট্রালি প্রজেক্টগুলোকে ম্যানেজ করবে, প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ম্যানেজ করবে, রিসোর্স ম্যানেজ করবে, ডকুমেন্টেশন ম্যানেজ করবে, ট্রেনিং, মেন্টরিং, তারপরে কোনো যদি সফটওয়্যার থাকে প্রজেক্ট ম্যানেজার, সেটার অথরিটি তারা। তো এই সমস্ত কাজ করার দায়িত্ব হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের। সো দিস ইজ এ নিউ কনসেপ্ট, এবং যেটা আমরা এখন অনেক অর্গানাইজেশনে এটা কিন্তু এস্টাবলিশ, হ্যাঁ, অনেক অর্গানাইজেশনে বাংলাদেশেও আছে, স্পেশালি টেলিকমস, তারপরে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনস, দেন মাল্টিন্যাশনাল যেগুলো কি বলে এমএনসি যেগুলোকে আমরা বলি, তারপর বিভিন্ন ব্যাংকস, অলমোস্ট সব ব্যাংকে পিএম অফিস আছে। সো এটা কিন্তু বাড়তেছে এই আইডিয়াটা। হ্যাঁ, যদি আমরা প্রজেক্টকে সেন্ট্রালি কোনো ডিপার্টমেন্টের থ্রুতে ম্যানেজ করতে পারি তাহলে আসলে অনেক কন্ট্রোল এস্টাবলিশ হয়। কারণ কি, আমরা গত ক্লাসে মনে আছে ক্যাপিটাল বাজেটিং খরচ করি কিসের থ্রুতে? আমরা ক্যাপিটাল বাজেটিং খরচ করি কিসের থ্রুতে? অপারেশনের থ্রুতে নাকি প্রজেক্টের থ্রুতে? প্রজেক্টের থ্রুতে স্যার। প্রজেক্টের থ্রুতে আমরা ইউজ করি মেইনলি। আর অপারেশনের কস্ট মোটামুটি ফিক্স, অপেক্স, স্যালারি কত, ভাড়া কত, ওভারহেড কত, ইলেকট্রিক বিল কত, ইউটিলিটি কত। সো দিস ইজ অলমোস্ট মানে ফিক্স থাকে যে কি আছে। কিন্তু যখন আমরা প্রজেক্ট করতে যাই তখন কিন্তু আমরা একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে আসি ক্যাপিটাল বাজেটিং হিসাবে, যেটা আমরা ব্যয় করি। তো এটা যদি সেন্ট্রাল একটা বডি থাকে যারা এটাকে ফুললি ম্যানেজ করবে, তাহলে অনেক বেটার হয় না প্রজেক্ট ম্যানেজমেন্ট? সেই বেটারটার জন্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের কনসেপ্টটা অনেক অর্গানাইজেশনে এখন আছে, আলাদা একটা ডিপার্টমেন্ট যারা প্রজেক্টকে ম্যানেজ করে। এবং এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস 3 ধরনের হতে পারে। এই 3 ধরনের ডিটেইল পিএম বকের 2nd এডিশনে আছে, 6th এডিশনে আছে, 2nd চ্যাপ্টারে। সো কি হতে পারে? সাপোর্টিং পিএমও, কন্ট্রোলিং পিএমও এবং ডাইরেক্টিভ পিএমও, এই 3টার পার্থক্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট।
আপনারা একটু পিএম বকের ওটা পড়ে নেবেন। আর আমার যে 6th এডিশন স্লাইড আছে সেখানেও এটা আছে। সাপোর্টিভ পিএমও হচ্ছে যারা আসলে, তার মানে কি পিএমও 3 ধরনের হতে পারে। কোন একটা অর্গানাইজেশনে হয়তো সাপোর্টিভটা পিএমও আছে, আবার কোন অর্গানাইজেশনে কন্ট্রোলিং আছে, আবার কোন অর্গানাইজেশনে ডাইরেক্টিভ পিএমও আছে। সো সাপোর্টিভ পিএমও মানে কি? সাপোর্টিভ পিএমও হচ্ছে সেই ধরনের পিএমও ডিপার্টমেন্ট যারা কি করে, প্রজেক্টের টিমকে ট্রেনিং দেয়, মেন্টরিং করে, তাদেরকে বিভিন্ন টেমপ্লেট শেয়ার করে, নলেজ শেয়ার করে। সো তারা আসলে এইভাবে সাপোর্টিং মোডে কাজ করে। যারাই প্রজেক্ট করুকটা কেন, যে ডিপার্টমেন্টেই, এই পিএমও অফিসের লোকজন কি করে, তাদেরকে বিভিন্ন প্রজেক্ট রিলেটেড জিনিস দিয়ে হেল্প করে, নলেজ, ফাইলস, দেন হচ্ছে মেন্টরিং, ট্রেনিং, এইসব দিয়ে। তো এটাকে বলা হয় সাপোর্টিভ টাইপ পিএমও। কন্ট্রোলিং টাইপ পিএমও কোনটা? কন্ট্রোলিং টাইপ পিএমও হচ্ছে যারা প্রজেক্ট গভর্নেন্স দেয়। তার মানে এই পিএমও অফিস অলরেডি ক্রিয়েটেড সাম প্রজেক্ট গভর্নেন্স। প্রজেক্ট গভর্নেন্স মানে কি? মানে প্রজেক্ট কিভাবে করতে হবে, কিভাবে ইনিশিয়েট হবে, কি কি টেমপ্লেট তুমি ইউজ করবা, কখন কোন রিপোর্ট দিতে হবে ম্যানেজমেন্টকে, একটা প্রজেক্টে কয়টা ফেজ থাকবে, প্রজেক্ট লাইফ সাইকেল কিরকম হবে, তুমি কোন প্রজেক্টে অ্যাজাইল ফলো করবা, কোনটাতে হাইব্রিড ফলো করবা, কোনটাতে ট্রেডিশনাল ওয়াটারফল ফলো করবা, এই যে গাইডলাইন গুলা, সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স। সো কন্ট্রোলিং পিএমও হচ্ছে সেই অর্গানাইজেশন যারা প্রজেক্ট গভর্নেন্স দিবে এবং তারা ভেরিফাই করে দেখবে ওয়েদার পিপল আর ফলোইং দ্যাট প্রজেক্ট গভর্নেন্স অর নট। তারা দেখবে এবং তারা এনশিওর করবে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোলিং পিএমও। ঠিক আছে? তাহলে প্রথমটা ছিল অনলি জাস্ট সাপোর্টিং, কোনো কিন্তু কন্ট্রোল নাই, গভর্নেন্স নাই। পরেরটা হচ্ছে গভর্নেন্স এবং সেটাকে এস্টাবলিশ করা, এনশিওর করা। থার্ডটা হচ্ছে ডাইরেক্টিভ পিএমও। তার মানে হচ্ছে এখন পিএমও এমন পিএমও যেটা আসলে সবচেয়ে টপ লেভেলের পিএমও, মানে স্ট্রং। এই তিনটার মধ্যে আসলে স্ট্রং পিএমও এটা। তার মানে পিএমও নিজেই প্রজেক্ট ম্যানেজ করে। ঠিক আছে? তার মানে বিভিন্ন ডিপার্টমেন্টের যেখানে যে প্রজেক্ট হোক না কেন, প্রজেক্ট ম্যানেজার শুড কাম ফ্রম পিএমও অফিস এবং হি ইজ রেসপন্সিবল টু ম্যানেজ দ্য প্রজেক্ট। এর আগের যে দুইটা আমরা আলোচনা করলাম, কোথাও কিন্তু বলা নাই যে পিএম কোথায় থেকে হবে। প্রজেক্ট ম্যানেজার বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্ট থেকে হতে পারে, কিন্তু যখন ডিরেক্টিভটা পিএমও হবে, দ্যাট মিনস প্রজেক্ট শুড বি ডাইরেক্টেড, কন্ট্রোল, ম্যানেজ, হ্যাঁ, কোঅর্ডিনেট বাই দ্য পিএমও অফিস। তারাই সবকিছু রেসপন্সিবিলিটি প্রজেক্টের, ভ্যালু ক্রিয়েট করা থেকে শুরু করে এভরিথিং, ইনিশিয়েশন থেকে প্রজেক্টের ভ্যালু ডেলিভারি পর্যন্ত সব দায়িত্ব কার? পিএমও অফিসের। এরকম যে অর্গানাইজেশনে পিএম অফিস থাকবে সেটাকে বলা হচ্ছে ডিরেক্টিভ টাইপ পিএম। সবাইকে বুঝতে পারছি? তাহলে বলেন তো ডিগ্রি অফ, হ্যাঁ কি বলবো এটাকে, প্রজেক্টের উপর ডিগ্রি অফ কন্ট্রোল কোন ধরনের পিএম অফিসের সবচেয়ে বেশি? ডাইরেক্টিভ স্যার, ডাইরেক্টিভ। আর সবচেয়ে লো? লো সুপার সাপোর্টিভে, আর মিডিয়াম হচ্ছে কন্ট্রোলিং এ। ঠিক আছে রেজা ভাই, ফাংশনাল অর্গানাইজেশনে কি পিএমও থাকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ফাংশনাল অর্গানাইজেশনের সাথে পিএমও দিয়ে শুরু হয় আর কি। এই যে আপনার ফাংশনাল ডিপার্টমেন্ট আছে, এর সাথে পিএমও থাকে। মানে যত যে ধরেন টেলিকম গুলো তো তাই, এখানে মার্কেটিং, সেলস, টেক, আইটি সবই আছে। এর সাথে কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্ট আছে যাদেরকে বাংলাদেশে বেশিরভাগ জায়গায় নাম হচ্ছে ইপিএমও, এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, কিংবা অনেক জায়গায় প্রোগ্রাম অফিসও নাম আছে। হ্যাঁ, নামের কোনো ঠিক নাই, কিন্তু আলাদা ডিপার্টমেন্ট যারা আসলে সব প্রজেক্টকে ম্যানেজ করে। তবে আমি এক এক্সাম্পল দিতে পারি, যেমন হ্যাঁ বলেন। জি, বাংলাদেশে কি প্রজেক্টাইজ অর্গানাইজেশন আছে? বা হ্যাঁ 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 আছে। প্রজেক্ট অর্গানাইজেশন কোথায় বেশি ইউজ হবে বলেন? কোথায় সবচেয়ে বেশি সুইটেবল প্রজেক্টাইজ অর্গানাইজেশন? সফটওয়্যার হতে পারে স্যার। হ্যাঁ, একটা সফটওয়্যার খুবই ভালো এক্সাম্পল, কারণ সফটওয়্যার কাজই করে প্রজেক্ট হিসাবে। আপনার এই যে পদ্মা সেতু হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো সবই তো প্রজেক্টাইজ অর্গানাইজেশন। হ্যাঁ, প্রজেক্টাইজ। তারপরে দেখেন স্যামসাং আর&ডি, যত আর&ডি অর্গানাইজেশন আছে অল আর প্রজেক্টাইজ। হ্যাঁ, রিসার্চ ওরিয়েন্টেড যত অর্গানাইজেশন আছে সব কিন্তু প্রজেক্টাইজড। আপনি যদি, আমি যে যেমন কিছুদিন আগে কাজ করলাম আইসিডিডিআরবিতে, সেটা কিন্তু একটা রিসার্চ অর্গানাইজেশন। সেখানে কিন্তু মানে আপনার এইচআর ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্ট আছে, কিন্তু তাদেরকে কিন্তু খুব লোকজন কম চেনে। সবাই চেনে হচ্ছে 5টা সায়েন্টিফিক ডিপার্টমেন্ট আছে যেখানে বিভিন্ন সায়েন্টিস্টরা কাজ করতেছে, মানে বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের বাইরে। তারাই কিন্তু শুধু বাংলাদেশে না, আউটসাইড ওয়ার্ল্ডের এভরিওয়ান নোজ দেম, নট দিস গাইজ যারা ফাইন্যান্স,
তারপরে আইটি কাজ করতেছে, তারপরে এইচআর এর কাজ করতেছে, এই ডিপার্টমেন্টগুলো তো আছে এখানে, কিন্তু দিস গাইজ আর প্রমিনেন্ট, ঠিক আছে, যার এগুলো হচ্ছে সাপোর্টিভ টাইপ। সো এই ধরনের অর্গানাইজেশনে আসলে আমরা রিসার্চ টাইপ অর্গানাইজেশনে সবকিছু কিন্তু প্রজেক্ট বেস হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখন এখন আমি আমি একটা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি আমরা কখনো কোনো অর্গানাইজেশনে আপনার যখন কাজ করতে করতে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা পিএমও কনসালটেন্ট হবেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের কিন্তু কনসালটেন্ট আছে, এবং পিএমআই এর কিন্তু 2-3টা স্ট্যান্ডার্ড আছে যে কিভাবে আপনি একটা অর্গানাইজেশনে পিএমও এস্টাবলিশ করবেন, ঠিক আছে। তার মধ্যে একটার নাম হচ্ছে অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর আরেকটার নাম হচ্ছে বোধহয় অর্গানাইজেশনাল পোর্টফোলিও প্রোগ্রাম প্রজেক্ট গভর্নেন্স। এই 2-3টা কিন্তু স্ট্যান্ডার্ড আছে পিএমআই থেকে যে কিভাবে আপনি একটা অর্গানাইজেশনে পিএমও এস্টাবলিশ করবেন, ঠিক আছে। সো যদি কখনো পিএমও হিসেবে কোথাও কাজ করতে চান, আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজারকে কি বলি, অনেক সময় বলি চেঞ্জ মেকার, তাই না? চেঞ্জ ম্যানেজার, নট অনলি প্রজেক্ট ম্যানেজার, হি ইজ অলসো চেঞ্জ ম্যানেজার। সো একটা অর্গানাইজেশনের পিএমও ডিপার্টমেন্ট ক্রিয়েট করা, দিস ইজ এ হিউজ চেঞ্জ, হিউজ চেঞ্জ না? মানে এর আগে প্রজেক্ট করতে বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্ট, এখন যখন পিএমও আসবে আলটিমেটলি কি হবে, সবাইকে কিন্তু রিপোর্ট করতে হবে, সাপোর্ট নিতে হবে পিএমও অফিস থেকে। সো দিস ইজ এ হিউজ চেঞ্জ, মানুষের মাইন্ডসেট, মানুষের রিপোর্টিং স্ট্রাকচার। হ্যাঁ, হঠাৎ করে আমি ফাংশনাল হেড, কারণ আমাকেও বলা হচ্ছে তুমি ইউ শুড রিপোর্ট প্রজেক্টের রিপোর্ট ইউ শুড সেন্ড টু পিএমও অফিস। সো এটা কিন্তু অনেক প্রবলেম। সো সেই জন্য যদি কোথাও পিএমও এস্টাবলিশ করতে চান, তাহলে আসলে বেটার হচ্ছে প্রথমে সাপোর্টিং রোলে স্টার্ট করা, ঠিক আছে। তো ওটা এরকম হওয়ার দরকার যে আমি প্রথমে সাপোর্টিং মোডে শুরু করব, দেন আমি কন্ট্রোলিং মোডে যাব, দেন যখন মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্স চলে আসবে যে হ্যাঁ পিএমও অফিস খুব ভালো এবং তারা আসলে আমাদের লাইফকে ইজি করছে এবং আরো অনেক বেশি কন্ট্রোল ভাবে আমরা প্রজেক্ট ম্যানেজ করতে পারতেছি এবং ভ্যালু রিয়ালাইজ করতে পারতেছি, দেন গো ফর ডাইরেক্টিভ পিএমওস, ঠিক আছে। সো এটা কিন্তু সময় লাগবে, হুট করে আমি ডাইরেক্টিভে চলে গেলে দেখবেন যে পিএমও ফেল করবে। রেজিস্ট্যান্স টু চেঞ্জ, হ্যাঁ রাইট। সো এটা একটু মাথায় রাখতে হবে যখন আমরা এই ধরনের কাজে ইনভলভ হব, যাতে আমরা স্মুথলি উই শুড মুভ। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে অর্গানাইজেশনের আমরা 2টা জিনিস বলতেছিলাম, তাই না? যে প্রজেক্ট কিন্তু ইনফ্লুয়েন্স করে বাইরের বিভিন্ন জিনিস দিয়ে এবং ভিতরের দিয়ে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওপিএ। ওপি কে আমরা বলছিলাম এটা হচ্ছে ইনফ্লুয়েন্স, এটা কিন্তু পিএমবকের সেকেন্ড চ্যাপ্টারে খুব সুন্দর দেওয়া আছে। ইনফ্লুয়েন্সের 2টা ভাগ, একটা হচ্ছে ওপিএ, একটা হচ্ছে ইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওপিএ কে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রসেস, পলিসি, প্রসিডিউর। হ্যাঁ, অর্গানাইজেশন এক্সিস্টিং যে প্রসেস, প্রসিডিউর আছে, সেইটার যদি কোনো গাইডলাইন প্রজেক্টের ব্যাপারে থাকে, সেটাকে বলা হচ্ছে ওপিএ এর পার্ট। প্রসেস, পলিসি, প্রসিডিউর, গাইডলাইন্স, স্ট্যান্ডার্ড, গভর্নেন্স সব কিন্তু এটার মধ্যে পড়ে। আর হচ্ছে নলেজ বেস, কর্পোরেট নলেজ বেস, এই যে এখানে দেখেন কর্পোরেট নলেজ বেস। আর এগুলো হচ্ছে আমি যেটা বলতেছি এই যেটা পলিসি, প্রসিডিউর, গাইডলাইন, স্ট্যান্ডার্ড, ফ্রেমওয়ার্ক, গভর্নেন্স, এটা হচ্ছে ওপি এর একটা পার্ট, একটা হচ্ছে কর্পোরেট নলেজ বেস। তার মানে আগে প্রজেক্ট করে আপনি যে এক্সপিরিয়েন্স পাইছেন, গ্যাদার করছেন, সেটা আপনাকে কনসিডার করতে হবে। সো এই 2টা জিনিস আপনাকে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কনসিডার করতে হবে যে অর্গানাইজেশনের কোনো গাইডলাইন আছে কিনা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। আমি পারচেস করব, প্রকিউরমেন্ট করব, যেটা প্রজেক্টেড পারচেস বা প্রকিউরমেন্ট, সেটাকে আমি নিজের ইচ্ছা মতো করব নাকি অর্গানাইজেশনের পলিসি ফলো করতে হবে? কি মনে হয়? নাকি আমি তো প্রজেক্ট ম্যানেজার, তাহলে আমি নিজের ইচ্ছা মতো করবো তাই হবে, নাকি অর্গানাইজেশনের পলিসি ফলো করতে হবে? অর্গানাইজেশনের পলিসি ফলো করতে হবে। গভর্নমেন্ট সেক্টরে আপনাকে পিপিআর ফলো করতে হবে, ওর বাইরে ইউ ক্যান নট পারচেজ এনিথিং। সো প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু যেহেতু পারচেজ করে মানে কি, আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে। সো ইন এভরি অর্গানাইজেশন ট্রাই টু কন্ট্রোল দ্যাট আউটফ্লো। ইনফ্লো এবং আউটফ্লো 2টা আসলে মেইন। তো আপনার কিন্তু এটাকে বলা হচ্ছে ওপি এর পার্ট, যে আমার অর্গানাইজেশনের কোনো প্রসেস, পলিসি, প্রসিডিউর, ফ্রেমওয়ার্ক, স্ট্যান্ডার্ড, গাইডলাইন যদি থাকে যেটা আমার প্রজেক্টে কনসিডার করতে হবে, আই মাস্ট কনসিডার দ্যাট, আই শুড কনসিডার দ্যাট। এবং এর সাথে সাথে নলেজের তো কোনো বিকল্প নাই। যে নলেজটা অলরেডি আপনার অর্গানাইজেশন 10 বছর 15 বছর ধরে প্রজেক্ট করতেছে, অলরেডি গ্যাদার্ড লট অফ নলেজ, লট অফ টেমপ্লেটস, ফাইলস আর অলরেডি ক্রিয়েটেড। সো প্রতিটা প্রজেক্টে ইউ শুড নট
কি রিইনভেন্ট দ্য হুইল, আবার চাকা আবিষ্কার করতে মানে হয় না। যে জিনিসগুলো আপনি আগের নলেজ বেস থেকে পাবেন সেটাকে অবশ্যই আপনি রিউজ করবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আসতেছি আমরা ইএফ। ইএফ এরও দুইটা পার্ট কিন্তু, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ওটা আমি পরে আসতেছি, পরের পেজে যাই, তাই মনে বেটার হবে। দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর। দেখেন, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টরকে আমরা বলছি দুই ভাগের মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে আপনি যে দেশে আছেন তার পলিটিক্স, তার ইকোনমি, ওয়ার্ল্ডের পলিটিক্স, ওয়েদার, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, ঠিক আছে, ডেমোগ্রাফি, জিওগ্রাফি, রিজিয়ন। আপনার অর্গানাইজেশন 10টা অফিস আছে 10টা রিজিয়নে বা 10টা দেশে, তাইলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট ডিফারেন্ট, ঠিক আছে। তাই সেখানে প্রজেক্ট ম্যানেজার ডিফারেন্ট ভাবে। আর আপনার একটাই অফিস, ছোট অফিস, 40 জন এমপ্লয়ি, 20 জন এমপ্লয়ি, সেখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজ হবে ডিফারেন্ট ভাবে। তো সেই বিষয়গুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর অফ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমি যে প্রথমে যে কথাগুলো বলছিলাম, একটা প্রজেক্ট একটা অর্গানাইজেশনের ভিতরে, সেটা একটা দেশের ভিতরে, একটা গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে, সেই জিনিসগুলোকে আমাকে কনসিডার করতে হবে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের এক্সটার্নাল পার্ট হিসেবে। আর ইন্টারনাল কি? ইন্টারনাল হচ্ছে অর্গানাইজেশনাল কি, ওই যে আমরা বললাম অর্গানাইজেশনাল কালচার বললাম না প্রথমে, তারপরে অর্গানাইজেশনাল স্টাইল, হ্যাঁ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তারপর হচ্ছে আপনার এমপ্লয়ীদের ক্যাপাবিলিটি, রিওয়ার্ড সিস্টেম, মোটিভেশন সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু কি প্রজেক্টের সাথে কিন্তু রিলেটেড না, এটা কি পুরো অর্গানাইজেশনের সাথে রিলেটেড। কোড অফ ইথিক্স, এটা কি প্রজেক্টের জন্য? এটা কিন্তু পুরো অর্গানাইজেশনের জন্য, কিন্তু ওইখানে কিন্তু প্রজেক্টের কম্পোনেন্ট আছে। তো এই সব জিনিসগুলোকে আপনাকে কনসিডার করতে হবে ইন্টারনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে। সো এই এক্সটার্নাল এবং ইন্টারনাল, এই দুইটাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে। সো আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, জেনারেলি ওপিএ গুলোকে ডকুমেন্টেড করা যায়, হ্যাঁ। আর ইএফ যেগুলো আমরা বলতেছি সেগুলোকে আসলে ডকুমেন্টেড করা যায় না। ক্লাইমেট, হ্যাঁ, আবহাওয়া, ইকোনমি, ঠিক আছে। সো জেনারেলি ওপিএ ডকুমেন্টেড করা যায়, আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টরকে ডকুমেন্টেড করা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে, ইএফ এর বেশিরভাগ জিনিসই হচ্ছে টিমের কন্ট্রোলের বাইরে। আপনার প্রজেক্ট টিম নরমালি এসব চেঞ্জ করতে পারবে না, আপনি তার পাওয়ার পলিটিক্স চেঞ্জ করতে পারবেন না আপনার দেশের, হ্যাঁ, বা ওয়েদার চেঞ্জ করতে পারবেন না। কিন্তু ওপিএর কিছু কিছু জিনিস আপনার টিম হয়তো চেঞ্জ করতে পারে। যেমন ওপিএর একটা পার্ট হচ্ছে নলেজ বেস। আপনি যখন নতুন কোনো নলেজ পাবেন, নতুন কোনো টেমপ্লেট তৈরি করবেন, যেটা মনে হচ্ছে যে অন্য প্রজেক্টও হেল্পফুল হবে, দ্যাট টেমপ্লেট ক্যান আপডেট দ্য ওপিএ, ঠিক আছে। সেই দুইটা হচ্ছে মেজর পার্থক্য ওপিএ এবং ইএফ এর মধ্যে। সো পার্থক্যের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিস অলওয়েজ থ্রু আউট দ্য প্রজেক্ট ইউ হ্যাভ টু কনসিডার, টেক ইনটু কনসিডারেশনস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি যে অর্গানাইজেশনাল যে পাওয়ার, অর্গানাইজেশনাল ইএফ ওপিএ, তার কারণে কিন্তু চেঞ্জ হবে। আর চেঞ্জ যখনই হবে তখন কিন্তু আমাদেরকে ফলো করতে হবে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আমরা পড়ি নাই, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি হবে আসলে স্টার্টিং দ্য প্রজেক্ট। এই লেসনটা আমরা যখন পড়বো তখন আসলে অনেকগুলো প্ল্যানিং ডকুমেন্ট আমরা তৈরি করবো, তার মধ্যে একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। এটা তো আমরা বুঝিস তাই না সবাই, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানটা কি? চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে কেউ বলতে পারবেন? চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানটা কি এবং কি কি থাকে আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে? এটা মূলত স্যার অথরিটি, মানে কোন লেভেলে চেঞ্জটা কে অ্যাপ্রুভ করবে, এই ধরনের জিনিস থাকবে, এবং কখন কিভাবে এটা আসতে পারে। রাইট, তার মানে চেঞ্জের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ তো যে কোনো সময় আসতে পারে। স্কোপের চেঞ্জ হতে পারে, বাজেটের চেঞ্জ হতে পারে, টাইমের চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ আসলে সেই চেঞ্জটা আসলে কোন ফরম্যাটে আমরা ফর্মালি অ্যাকসেপ্ট করবো এটাকে। কোন চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম আছে, সেই ফর্মটা কিন্তু এখানে বলতে হবে যে এই ফর্মে ফিল আপ করে তোমাকে আসতে হবে। চেঞ্জটা আসার পরে এরপরে কাজ কি, কে এটাকে নিয়ে অ্যানালাইসিস করবে। এটা কি চেঞ্জ কন্ট্রোল বোর্ড করবে নাকি? হ্যাঁ,
হ্যাঁ, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, এখানে একটা জিনিস আছে, এখানে আবার আপনাকে তৈরি করতে হবে চেঞ্জ কন্ট্রোল বোর্ড, যে কারা আসলে চেঞ্জটা অ্যাপ্রুভ করার অথরিটি রাখে, অ্যাপ্রুভ করা বা ডেফার করা বা মোর ইনফরমেশন দরকার, হ্যাঁ, সেটা কে করতে পারে। সেই সিসিবি চেঞ্জ কন্ট্রোল বোর্ড সেটা কিন্তু আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান করার সময় বলে দিতে হবে যে তারা হচ্ছে অথরিটি। তারপরে যেটা স্যার বললেন যে এসকেলেশন, কোন চেঞ্জটা আমি আসলে সিসিবির কাছে নিয়ে যাব, সব চেঞ্জই কি আমি সিসিবির কাছে নিয়ে যাব, তাই তো হবে না। আপনাকে দেখতে হবে কোন চেঞ্জটা আসলে প্রজেক্ট ম্যানেজার লেভেলে ইউ ক্যান সলভ দ্য চেঞ্জ। ছোটখাটো নরমাল জিনিস তো প্রজেক্ট ম্যানেজারই করবে, যেটা আপনার, হ্যাঁ রাইট, যেটা আপনার টলারেন্সের বাইরে, দ্যাট শুড গো টু সিসিবি। দেন সিসিবি তে যাওয়ার আগে আপনার যখন একটা চেঞ্জ আসলে কি সরাসরি সিসিবি তে পাঠাবেন, চেঞ্জটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে, যে চেঞ্জটা হোমওয়ার্ক করে নিতে হবে, ইমপ্যাক্ট অ্যানালাইসিস এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল সব ধরনের বিষয়ে অ্যানালাইসিস করে তার রিপোর্ট আকারে রেডি করে তারপরে রাইট। সো এই অ্যানালাইসিসটা করে আপনাকে সিসিবি কাছে যেতে হবে। তারপর যদি সিসিবি অ্যাপ্রুভ করে তাহলে আমরা কি করব, ওটাকে বিল্ড করব বা ওটাকে চেঞ্জ করব। সো এই কয়েকটা জিনিস চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। স্যার ওই চেঞ্জ কন্ট্রোল বোর্ড কি একটা প্রজেক্টের জন্য একটাই হবে নাকি প্রতিটায় মানে ভিন্ন ভিন্ন ইস্যুর জন্য ভিন্ন রকম ভাবে চেঞ্জ কন্ট্রোল বোর্ড করতে হয়? এটা হতে পারে, মানে হিউজ সাইজের প্রজেক্ট হলে, কারণ সিসিবি দেখা যাবে মানে সব বিষয়ে দক্ষ না, মানে বিশাল একটা প্রজেক্ট লেখা তো স্যার মনে হচ্ছে যে ওরকমই, যে কোনো একটা বড় ধরনের কোনো ইস্যু আসছে ওর সাথে রিলেটেড যারা হবে এই ধরনেরই কাস্টমার এবং আদার্স নিয়েই তো করতে হবে একটা চেঞ্জ কন্ট্রোল বোর্ড। হ্যাঁ সেটা করতে হবে, কিন্তু এখানে কিছু লোককে অবশ্যই থাকতে হবে বোর্ডে যারা আসলে মানে এক্সিকিউটিভ ডিসিশন নিতে পারে। জি স্যার। হ্যাঁ, তাহলে ডিসিশনটা হবে না ঠিক মতো। এমনি আপনার যাকে লাগবে তাকে ইনভলভ করতে পারবে। এটা কি এরকম হতে পারে যেমন টেকনিক্যাল ডিজাইন একটা চেঞ্জ, সেটা ক্ষেত্রে যারা ডিজাইনে এক্সপার্ট তাদেরকে চেঞ্জ কন্ট্রোল বোর্ডে নিয়ে আসা, এবং এটার সাথে ফাইন্যান্স রিলেটেড যে চেঞ্জ আসলে কি পরিমাণ টাকা ইনভলভমেন্ট আসবে বা কি বলেন ফাইন্যান্স ইনভলভমেন্ট বা ম্যান পাওয়ার ইনভলভমেন্ট, এই জন্য একটা মিক্সড একটা টিম কাজ করবে, 2-3 জনের টিম, যে প্রত্যেকেই এক্সপার্ট হ্যান্ড 3-4 জন থাকবে, যে যারা একত্রে আলোচনা সাপেক্ষে এটা ঠিক করবে। অর্থাৎ টেকনিক্যাল লোক মাস্ট, ঠিক আছে, যে লাইন ওই লাইনের টেকনিক্যাল লোক। হ্যাঁ ঠিক আছে। সো এটা আমরা ওই যে প্রজেক্টে যখন আমরা শুরু করব তখনই আসলে প্ল্যান করে ডিসাইড করব যে কারা কখন সিসিবি বোর্ডে থাকবে আর কি, চেঞ্জ কন্ট্রোল বোর্ডে। আচ্ছা, রোল আউট প্ল্যানটা হচ্ছে এটা তো আমরা অনেকে জানি তাই না। রোল আউট মানে আমরা যখন এখানে চেঞ্জের সাথে এটা আসলে বলা হচ্ছে, যখন আমরা কোনো একটা চেঞ্জ করে ফেলছি তখন এটা তো ইমপ্লিমেন্ট করতে হবে তাই না। তো সেটার জন্য আমরা রোল আউট প্ল্যান তৈরি করি, যে আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে রোল আউট প্ল্যান। তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেটস। যেহেতু আমরা চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম, তার মানে কি এটা কিন্তু স্কোপ, টাইম, ওয়ার্ক প্যাকেজ, টিম মেম্বার যাদেরকে দিয়ে আপনি কাজ অ্যাসাইন করতেছেন তাদের কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো সেটাকে কিন্তু আপনাকে প্রজেক্ট প্ল্যানটাকে আপডেট করতে হবে তখন। আর অ্যাজাইল প্রজেক্টে কি হয়, অ্যাজাইল প্রজেক্টের চেঞ্জটা কিন্তু দেখেন, এটা একটু খেয়াল করেন, আমরা একটু পরে আবার ওটা নিয়ে পড়বো। প্রোডাক্ট ব্যাকলগে আমরা কি করি, প্রোডাক্ট ব্যাকলগটা কি আসলে, প্রতিটা আইটেমকে আমরা কি বলি, নাম কি, পিবিআই তাই না, প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। এবং এটা কিভাবে সাজানো থাকে, প্রায়োরিটাইজ, উপর দিকে প্রায়োরিটি বেশি এরকম, লো আর এটা হাই। এখন অ্যাজাইলে কিন্তু ফ্রিকোয়েন্টলি আপনার বিজনেস ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনার কিন্তু এই আইটেম কিন্তু শিফট হয়ে যেতে পারে। যেমন এটা হয়তো প্রায়োরিটি 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এটা 4 ছিল। দেখা গেল এমন একটা চেঞ্জিং সিনারিওতে এমন একটা নতুন আইটেম আসলো যেটা আসলে এই 4 কে রিপ্লেস করে এখানে দিতে হচ্ছে, এবং 4 কে এক ধাপ পিছনে দিয়ে দিতে হচ্ছে। কিংবা কাজ করতে করতে দেখা গেল কিছু আইটেমের কোনো দরকারই নাই, হ্যাঁ, ইউ হ্যাভ টু রিমুভ দ্য আইটেম। সো এটাও কিন্তু অ্যাজাইলের চেঞ্জ আর কি। হ্যাঁ, এটাকে প্রোডাক্ট ব্যাকলগে চেঞ্জ হচ্ছে, এবং এটা আমরা কখন করতেছি, রিফাইনমেন্ট করতে গিয়ে বা প্রজেক্ট ব্যাকলগ গ্রুমিং করতে গিয়ে। একটা হচ্ছে আমাদের লাগবে না, কোনো ভ্যালু নেই এটার, ওটাকে আমি সরাই ফেললাম। আবার কিংবা হাই প্রায়োরিটির কোনো একটা আইটেম চলে আসছে, সেটাকে আমরা প্রোডাক্ট ব্যাকলগে ইনসার্ট করলাম। এটার ওনার তো হচ্ছে আপনার প্রোডাক্ট ওনার, এটা তো প্রায়োরিটাইজটা করে হচ্ছে প্রোডাক্ট ওনার। হ্যাঁ, প্রোডাক্ট ওনার। আমরা এর পরের টপিকে দেখবো যে প্রোডাক্ট ওনার এই কাজটা করে। হ্যাঁ,
আমরা আগেও পড়ছি তাই না, অ্যাজাইলের ল্যান্ডস্কেপ নিয়ে যখন আলোচনা করছি তখন কিন্তু আমরা দেখছি যে বিজনেস ভ্যালু রিলেটেড সবকিছুর দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট ওনারের। আচ্ছা, একটা জিনিস, একটা প্রশ্ন এখানে আসলো মাথায়, সেটা হচ্ছে যে অ্যাজাইল প্রজেক্টে যদি কোনো চেঞ্জ আসে, সেই চেঞ্জটা কার থ্রুতে আসবে? মানে হু ইজ দ্য কার থ্রুতে? প্রজেক্ট ওনারের কাছ থেকে। হ্যাঁ, মানে বিভিন্ন স্টেক হোল্ডার, প্রজেক্ট ওনার, স্পন্সর, প্রজেক্ট বোর্ড, বিভিন্ন জায়গাতে আসতে পারে, কিন্তু প্রজেক্ট টিমের কাছে এটা নিয়ে আসবে কে? স্ক্রাম মাস্টার না, প্রজেক্ট ওনার। প্রোডাক্ট ওনার। প্রজেক্ট ওনার না তো প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাজাইলে যেখানে চেঞ্জ আসুক না কেন, প্রোডাক্ট ওনার ইজ দ্য ফানেল, ঠিক আছে, যার থ্রুতে আসলে এটা টিমের কাছে আসবে। হ্যাঁ, সেই আসলে প্রোডাক্ট ব্যাকলগকে আপডেট করবে, টিমকে বলবে যে এটা আমার এখন মেইন প্রায়োরিটি, তখন টিম কাজ করবে। সো এইভাবে আসবে, কিন্তু নট স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার কিন্তু ফ্যাসিলিটেটর, কোচ, কিন্তু আসলে মেইন হচ্ছে প্রোডাক্ট ওনার, যে যার কানেকশন কাস্টমারের সাথে, স্টেক হোল্ডারের সাথে এবং বিজনেস ভ্যালুর সাথে। অ্যাজাইলেও কি সিসিবি থাকবে না? আসলে সিসিবি না, থাকতে পারে, প্রোডাক্ট ওনার আসলে মেইন। হ্যাঁ, প্রোডাক্ট ওনার মেইন আর কি। ওখানে এমনি সিসিবি শব্দটা নাই, অ্যাজাইলে কোথাও সিসিবি শব্দটা নাই, সবকিছু আসলে আমি পাই নাই। হ্যাঁ, আমি পাই নাই, সবই বলতো যে প্রোডাক্ট ওনার। ওখানে স্যার অনেক পাওয়ার দেওয়া আছে অ্যাজাইল টিমকে। প্রোডাক্ট ওনার অনেক অথরিটি মানুষ আর কি। হ্যাঁ, এই জন্য প্রোডাক্ট ওনার কিন্তু সেরকম লোকজনকে করতে হবে যারা আসলে দুই সাইডে অথরিটি আছে, স্টেক হোল্ডার বা কাস্টমার সাইডেও, আবার প্রজেক্ট সাইডেও। এবং অনেক সময় বেস্ট কি হয় জানেন, যে আসলে কাস্টমার সাইডের প্রোডাক্ট ওনার হয়, কাস্টমার সাইডের। হ্যাঁ, যে আসলে কাস্টমার, সবাই কাস্টমারের লোকজন যাকে ইয়া করে, অথরিটি আছে, পাওয়ার আছে, সেও কিন্তু ডাইরেক্টলি প্রোডাক্ট ওনার হিসেবে কাজ করতে পারে প্রজেক্ট টিমে। সেটা অনেক জায়গায় প্রেফার্ড। এরকম না যে প্রজেক্ট টিমের লোক প্রোডাক্ট ওনার হবে, এরকম না কিন্তু। আচ্ছা, ট্রেনিং অ্যাকর্ডিংলি আপনি যখন চেঞ্জ করতেছেন, ইমপ্লিমেন্ট করতেছেন, রোল আউট প্ল্যান ইয়া করতেছেন, তখন ট্রেনিং প্ল্যানটা আপডেট করতে হবে। এর সাথে সাথে ট্রেনিং যে ডকুমেন্টগুলো ইউজ করবেন আপনি, সেই আর্টিফ্যাক্টস গুলো চেঞ্জ করতে হবে, এবং নলেজ ট্রান্সফার ঠিক মতো হচ্ছে কিনা প্রতিটা লেভেলে সেটা ইনশিওর করতে হবে। আর আপনার যেহেতু চেঞ্জটা আপনি করে ফেললেন, সো সেটা ডেমনস্ট্রেট করে আপনার কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেন্স করাই নেবে। আর এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে একটা হচ্ছে স্প্রিন্ট রিভিউতে বা ইটারেশন রিভিউতে কি আমরা কাস্টমারকে ইনভলভ করতেছি। এর আগে কিন্তু থ্রু আউট দ্য ইটারেশন প্রোডাক্ট ওনারকে ইনভলভ করে করে অ্যাকসেপ্টেন্স ঠিক করাই নিতে হবে যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা, যাতে সবাই ওই লাস্টে গিয়ে শক না হয়, ইভেন দ্য প্রজেক্ট ওনার, প্রোডাক্ট ওনার। হ্যাঁ, এটা যাতে না হয়। ঠিক আছে, সো যখন কোনো চেঞ্জ হবে, এই প্রতিটা স্লাইডে দেখবেন প্রতিটা টপিকের পরে একটা গাইডলাইন আছে। এটা একটু আপনারা নিজেরা পড়ে নেবেন। মানে এখানে আসলে আমরা যা বললাম সেটারই আসলে একটা সামারি টাইপ আছে, এবং স্টেপস গুলো বলা আছে যে কিভাবে আসলে প্ল্যান যখন চেঞ্জ হবে সেটা আমরা কিভাবে রিকমেন্ড করবো, চেঞ্জটা প্ল্যান করব, এবং কিভাবে চেঞ্জটা ফ্যাসিলিটেট করব। ঠিক আছে, আমাদের একটু টপিক শেষ। এখন একটা এক্সারসাইজ করতে হবে। আমরা মনে হয় ব্রেকের পরে এসে এক্সারসাইজটা করি। হ্যাঁ, আমরা 5 মিনিট ব্রেক নেই, তারপরে এসে আমরা এই চ্যাপ্টারের এই টপিকের এক্সারসাইজ করব। এক্সারসাইজটা একটু লিখে নেন, পেজ নম্বর 279, স্টাডি ম্যানুয়ালের, স্টুডেন্ট ম্যানুয়ালের পেজ নম্বর 279, অ্যাক্টিভিটি 5-4। ঠিক আছে, সো আমরা 5 মিনিটে ব্রেকে যাচ্ছি। ওকে, তাহলে আমরা একটু সিনারিওটা পড়ে নেই। আমার এখান থেকে দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন সিনারিওটা? স্যার হ্যাঁ, আচ্ছা, একটু পড়ে ফেলেন, জাস্ট 1 মিনিট, তারপর আমরা প্রশ্নগুলোতে যাব। সবার পড়া হয়েছে? তাহলে আমি 1 নম্বর প্রশ্নটা মানে আমি জিজ্ঞাসা করবো আর কি। হ্যাঁ, দেখে আনসার করে। আচ্ছা, আজকে তো
তাহলে 1 নম্বর অ্যান্সারটা কি হবে? সারোয়ার ভাই, সারোয়ার জাহান, 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? প্রশ্নটা একটু পড়েন। সারোয়ার জাহান আছেন তো না? In addition to department listed in the scenario, your company also has a manager of project management to oversee all of the ongoing projects. As one of the project managers, you report directly to the project management department but share stuff with other departments. What types of organizational structure does this describe? Functional, projectized, matrix না composite? এটা হচ্ছে report directly to the project management. তাহলে স্যার projectized হবে। আচ্ছা, আমি আরেকটা মত নেব। আর কারো মত আছে? ঠিক আছে, projectized না, এখানে যেহেতু বলছি your report directly to the project management, projectized হওয়ার কথা, যেহেতু আরেকটা বলছে your company also has a manager of project management, shares staff with other departments, এখানে স্যার ম্যাট্রিক্স হবে, এটা ম্যাট্রিক্স হবে। এই যে এখানে ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্স নিতে হবে, কারণ স্টাফ গুলো সব ডাইরেক্টলি নট রিপোর্টিং টু সরি সিআর সাফটার উইথ দ্য আদার স্টেট। হ্যাঁ তাহলে ম্যাট্রিক্স মানে নিচের অংশটুকু আমি খেয়াল করি না, ম্যাট্রিক্সে যাব আর কি। হ্যাঁ রাইট প্রজেক্ট ম্যানেজার স্টাফ ডাইরেক্টলি প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করে, আর কারো কাছে না। ঠিক আছে, শেয়ার করে না সে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা কি হবে? আমরা কি আনসার করতে পারে? বিদেশ বলেন দেখি। Organization structure where the authority of the project manager is এটা projectized বলেন না, আগে ইয়াকে জিজ্ঞাসা করি। বিদেশ projectized. Choose the organizational structure where the authority of the project manager is the highest. Projectized. এটা সহজ ছিল নাকি? Organizational structure is a এটা কম্পোজিট কম্পোজিট স্যার। আচ্ছা, এরপরে আসেন describe the organizational culture, style, communication and structure of one of your projects. আপনারা এটা জাস্ট এমনি জাস্ট একটু ডিসকাস করুন। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন ও ডেসক্রাইব করতে হবে। হ্যাঁ এটা জাস্ট প্রশ্নই জানা, জাস্ট এমনি আমরা একটু আলোচনা করি। describe the organizational culture, style, communication and structure of one of your projects. এটা এই যে আমি একটু জিজ্ঞাসা করি, আমাদের যে ওয়ার্ক আওয়ার থাকে না প্রজেক্টে, ওয়ার্ক আওয়ার মানে 7টা থেকে সন্ধ্যা 7টা হতে পারে, ফুল টাইম হতে পারে, মানে 5টা 9টা 5টা। হ্যাঁ, আবার দেখেন কোন 6 দিন অফিস বা 7 দিন, একদম প্রজেক্টে 7 ডেজ এরকম হতে পারে। সো এগুলো কিন্তু আপনার মানে এটার পার্ট কিন্তু। হ্যাঁ, সো এটা একটু খেয়াল করতে হবে। আর describe the OPS you have used on past projects. যে কোনো একজন বলেন যে একদম আপনি লাস্ট কোন একটা প্রজেক্টে বা এখনো প্রজেক্ট করতেছেন, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট কিছু একটা ইউজ করছেন, আপনি একটা এক্সাম্পল দেন যে আমি এটা করছি। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট মানে কি? কোনো টেমপ্লেট ইউজ করছেন, নলেজ বেস থেকে কোনো কিছু হেল্প নিছেন, কোনো প্রসিডিউর পলিসি ফলো করছেন। বলতে পারি যে রিস্ক ম্যানেজমেন্ট ওয়ার্কিং প্ল্যান, যেটা প্ল্যান সাবমিশন হয়েছে, ঠিক ওই একই ধরনের প্রজেক্টে আবার এই ধরনের রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান দিতে পারি। হ্যাঁ ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, 6 নম্বর describe any EF মানে কি? এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেটা দুই ভাগ ছিল, এক্সটার্নাল এবং ইন্টারনাল। that you have experience with or factors that you can see coming across in the future as a project manager. কোনো কিছু দেখতেছেন ফিউচারে? সিচুয়েশনটা মারাত্মকভাবে আমাদের এফেক্ট করেছিল, এটা একটা ম্যাটার ছিল স্যার। হ্যাঁ, কোভিড সিচুয়েশন। হ্যাঁ, দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ EF। এই যে কোভিড সিচুয়েশন এখন আমাদের এক্সটার্নাল, ঠিক আছে, ইফেক্টস। হ্যাঁ, এক্সটার্নাল ইফেক্ট এটা। ঠিক আছে, সো এই দুইটা জিনিস কিন্তু OPA এবং EF খুবই ইম্পর্টেন্ট। এবং যারা আগে PMBOK পড়ছি আমরা জানি যে প্রায় 49 প্রসেসের মধ্যে মোস্ট প্রবাবলি 46 প্রসেসেই
এটা কিন্তু ইনপুট হিসেবে ছিল। এটা কি প্রায় কোন সব প্রসেসের ইনপুট এটা। রেজা ভাই, এটা কি কোনো এলাকার বা কোনো অঞ্চলের আঞ্চলিক মানে আঞ্চলিকের কোন সন্ত্রাস গোষ্ঠীর যদি কার্যক্রমের কারণে ব্যাহত হয় সেগুলো কি এর মধ্যে হতে পারে? হ্যাঁ অবশ্যই, সেটাও হবে এক্সটার্নাল ফ্যাক্টর তো অবশ্যই। সেটা তো অবশ্যই হ্যাঁ কনসিডার করতে হবে। আমি যে কারণে আসলাম হ্যাঁ আপনার প্রজেক্ট ইন ফ্রেজাইল কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, যে কারণে চলে আসলাম নাইজেরিয়া থেকে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে আরেকটা চ্যাপ্টার, পড়ে আজকে শেষ হবে। সেই চ্যাপ্টারটা বোধহয় পিছনে, আমার মনে হয় পিছনে। হ্যাঁ, তো বিজনেস এনভায়রনমেন্টে দুইটা টপিক আমাদের বাদ থাকবে, একটা হচ্ছে কমপ্লায়েন্স আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা আমরা একদম সব শেষে পড়বো। আচ্ছা, তাহলে আমরা পড়বো হচ্ছে ইউজিং টপিক সি, evaluate and address internal and external business environment changes. অলরেডি কিন্তু আমরা ডিটেইল আলোচনা করলাম। এখানে দেখেন কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আসলে ওখানে আলোচনা করা হয় নাই, কিন্তু পিএমবকের সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আসলে এই দুইটা টপিকেরই কিছু না কিছু আলোচনা আছে আসলে। তো আমার কাছে এবার কিন্তু স্টাডি বা স্টুডেন্ট ম্যানুয়াল যেটা দেওয়া হয়েছে সেটা ফুললি মানে পড়ার পর দেখলাম যেটা আসলে আগের পিএমবকের চেয়ে অনেক মানে কি বলবো কনসাইজ করা হয়েছে, অনেক ছোট। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আগের যদি পিএমবক মিলিয়ে আমরা যা পড়ছি সেটার হয়তো 2/3 এর মতো এখন মানে পড়াশোনা আছে আর কি। সো হিউজ না, অনেক মানে ছোট ছোট করে এবং ইজি সহজ জিনিসগুলোকে নেওয়া হয়েছে আর কি। অনেক কমপ্লেক্স জিনিস ছিল এই চ্যাপ্টারে, যেমন অর্গানাইজেশনাল সিস্টেমস এই নামে অনেক বক্তৃতা ছিল, এগুলো কিন্তু সব এখন রিমুভ করা হয়েছে। আচ্ছা, একই টপিক তো দেখতেছি না স্যার, প্রসেস কি আসলে নাই নাকি? না না, প্রসেস সবই আছে। প্রসেস আমরা যে শুরু করব হচ্ছে একটু দেরি আছে প্রসেস শুরু করতে। প্রসেসের দুইটা লেসন আছে, একটা হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট, হ্যাঁ এটা একটা, আর আরেকটা হচ্ছে আপনার ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, এই দুইটা লেসন যে আমরা পড়বো, 5টা লেসন, তো এই দুইটা লেসন ফুললি অ্যাবাউট প্রসেসেস, এবং এখানে প্রায় সব প্রসেসই আছে, কোনো প্রসেস বাদ যায়নি। 49 প্রসেসের সব প্রসেসই আলোচনা আছে এখানে। আচ্ছা, তাহলে সার্ভে চেঞ্জেস টু ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট, এটা আমাদের কনসিডার করতে হবে। অ্যাসেস ইমপ্যাক্ট অন স্কোপ, আমরা ট্রেডিশনাল প্রজেক্টে বলি স্কোপ, আর অ্যাজাইল প্রজেক্টে বলি ব্যাকলগ, বেসড অন চেঞ্জেস ইন বিজনেস এনভায়রনমেন্ট। রিকমেন্ড অপশনস ফর চেঞ্জেস, শুধু একটা অ্যানালাইসিস করলে হবে না, আইডেন্টিফাই করলে হবে না, আপনাকে রিকমেন্ড করতে হবে। দেন রিপ্রায়োরিটাইজ ওয়ার্কস, অ্যাকশনস অথবা আপনার প্রোডাক্ট ব্যাকলগ, এবং সেই অনুযায়ী কাজ চেঞ্জ হবে আপনার। রিভিউ বিজনেস এনভায়রনমেন্ট ফর ইম্প্যাক্টস অন স্কোপ, ব্যাকলগ, এই কয়েকটি জিনিস আমরা এনাবলার হিসাবে পড়ব। যেখানে ডেলিভারেবল কি এবং টুলস কি ইউজ করবো আমরা, একটা হচ্ছে আপডেট বেসলাইন। বেসলাইন কি মনে আছে? গত ক্লাসে একটু আলোচনা করছিলাম যে বেসলাইনটা কি আসলে, হোয়াট ইজ বেসলাইন? ফার্স্ট প্ল্যানিং যখন করব তখন স্যার যে যে জিনিসগুলো আমাদের ইনপুট লাগবে বলে বিবেচনা নেব সেটা হবে স্যার বেসলাইন। হ্যাঁ রাইট, মানে আমাদের ইনিশিয়াল স্কোপ যেটা অ্যাপ্রুভড হয়েছে, বাজেট যেটা অ্যাপ্রুভড হয়েছে, শিডিউল যেটা অ্যাপ্রুভড হয়েছে, প্লাস এর সাথে যদি প্লাস কোনো আরো কেপিআই থাকে প্রজেক্ট মেজার করার, এই সবগুলার অ্যাপ্রুভ কপিকে আমরা বলি হচ্ছে বেসলাইন। ঠিক আছে, সো এখানে আমরা আপডেট বেসলাইন কেন বলতেছি, এই বেসলাইনটা আসলে আমরা পড়বো হচ্ছে যখন স্টার্টিং দ্য প্রজেক্ট পড়বো, তখনই আমরা বেসলাইন গুলো সব পড়বো। হ্যাঁ, সো এখানে আসলে আমরা বিজনেস এনভায়রনমেন্টে পড়তেছি যে যদি বিজনেস এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ হয় তাহলে কিন্তু আর প্ল্যান আগের মতো থাকবে না, প্ল্যানটা চেঞ্জ করতে হবে। সো সেইটাকে বলা হচ্ছে আপডেট বেসলাইন। কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা কি? এটা হচ্ছে আপনার প্রজেক্টে যে আপনি কাজ করতেছেন, বিভিন্ন ডেলিভারেবল আছে, বিভিন্ন ডকুমেন্ট আছে, আর্টিফ্যাক্ট আছে, সবগুলোর কি করা, কনফিগারেশন ম্যানেজ করা। তার মানে যেটার যে কনফিগারেশন, যেটার যে ভার্সন, সেই লেটেস্টটাই যাতে আমরা সবাই ইউজ করি সেটাকে এনশিওর করা। হ্যাঁ, ধরেন আপনার পুরো একটা ডকুমেন্ট আর্কিটেকচার ডিজাইন করা হয়েছে, সেই ডকুমেন্টটা ভার্সন ছিল 1.0, এখন 6 মাস পরে কোনো কারণে ডিজাইনের কিছু অংশ চেঞ্জ হয়ে
এবং ভার্সনটা হয়েছে 2.0। এখন এই যে ভার্সনটা 1.0 থেকে 2.0 হলো, এটা কিন্তু লেটেস্ট 2.0টা। সবাইকে কিন্তু সেটা জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। এই কেউ যদি এই ওল্ড নিয়ে কাজ করতে থাকে তাহলে কিন্তু একটা কি প্রবলেম সৃষ্টি হবে। সো দ্যাটস ওয়াই কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হচ্ছে কি কি আইটেম, কি কি ডকুমেন্ট, কি কি ডেলিভারেবল আপনি কনফিগারেশন ম্যানেজ করতে চান থ্রু আউট দ্য প্রজেক্ট, সেটা আইডেন্টিফাই করা এবং সেইটার স্ট্যাটাস অ্যাকাউন্টিং অডিট করে এনশিওর করা যে আপনি সবকিছু লেটেস্ট ইউজ করতেছেন এবং সবকিছু ঠিকভাবে ম্যানেজ হচ্ছে। ফিজিক্যাল যদি আমি চিন্তা করি যে যেমন একটা স্ক্রু, যে কোনো জায়গায় এত ইঞ্চি 2 ইঞ্চির স্ক্রু লাগবে, কিন্তু আপনি কনফিগারেশন ভুল করে আপনি কোথাও যে জায়গায় 2 ইঞ্চি স্ক্রু লাগার কথা সেখানে 4 ইঞ্চি স্ক্রু লাগাই দিচ্ছেন। হ্যাঁ, সেটা কিন্তু আপনার প্রোডাক্টে বা সার্ভিসে কিন্তু ডিফেক্ট ক্রিয়েট করবে। সো সেইটার কাজ হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের। এবং আমরা যারা সফটওয়্যারে কাজ করি তারা আসলে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য প্রায় সব প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে, যারা পিএমআইএস আমরা বলছি না, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সব জায়গায় কিন্তু ভার্সন কন্ট্রোলিং আছে। এবং সফটওয়্যারে সবাই ইউজ করে হচ্ছে খুবই নাম শুনবেন, আপনারা হয়তো অনেকে নাম শুনছেন, গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, এগুলো সবই কিন্তু কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। ওখানে যেহেতু সফটওয়্যারের হার্ট হচ্ছে কোডিং করা এবং বিভিন্ন ফাইলস, তো সেগুলোকে মেনটেন করা হচ্ছে এই ধরনের সফটওয়্যার দিয়ে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার দিয়ে। আর আমরা যদি মাইক্রোসফট প্রজেক্ট, প্রিমাভেরা এইসব ইউজ করি সেখানে কিন্তু ভার্সন কন্ট্রোলিং আছে। আর যারা আমরা প্রজেক্ট 365 কি এখানে কেউ ইউজ করি, অফিস 365 আমরা কেউ কি ইউজ করি? অফিস 365, ওয়ার্ড 365, এক্সেল, সেখানে কিন্তু আপগ্রেড ভার্সন ইয়ার অফিসের মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করি। হ্যাঁ, লেটেস্ট এডিশন আর কি, লেটেস্ট অফিস এখন বলা হয় মাইক্রোসফট 365। সো অফিসের যে ভার্সনটা, সেটা দেখবেন যে সব জায়গায় প্রতি ওয়ার্ড ফাইল যখনই আপনি আপডেট করবেন, চেঞ্জ করবেন, কিন্তু দেখবেন যে বিভিন্ন ভার্সনে সেভ হচ্ছে কিন্তু। এবং আপনি ইচ্ছা করলে ওই সেভ যখন হয় ওখানে ক্লিক করে আপনি যে কোনো আর্লিয়ার যে কোনো ভার্সনে চলে যেতে পারবেন। ঠিক আছে? সো আপনার কনফিগারেশন ম্যাচ করতে হবে, রিপ্রায়োরিটাইজ করতে হবে, চেঞ্জের কারণে যদি কোনো রিপ্রায়োরিটাইজেশন লাগে সেটা করতে হবে। এবং আমরা একটু আগে আলোচনা করছিলাম প্রোডাক্ট ওনার ইজ দ্য রেসপন্সিবল ফর রিপ্রায়োরিটাইজিং দ্য ব্যাকলগ। আপডেট রোড ম্যাপস তো মনে আছে না, এটা অ্যাজাইলের কনসেপ্ট। অ্যাজাইল আমরা কি বলি, যে প্রজেক্ট ভিশন থেকে আমরা রোড ম্যাপ তৈরি করি, যে আমরা আসলে এটা আমাদের রোড ম্যাপ। ঠিক আছে, তিনটা, এই এক বছর এটা আমরা দেব ডেলিভারি, সেকেন্ড ইয়ারে এটা, থার্ড ইয়ারে এটা, এবং তারপরে আমরা একটা রোড ম্যাপকে অ্যাচিভ করার জন্য রিলিজ করি, যে কয়টা রিলিজ লাগবে আমাদের। এবং এক একটা রিলিজের মধ্যে R1, R2, R3, সে R1 এর মধ্যে আমরা একটা রিলিজের মধ্যে ইটারেশন থাকে, তাই না, নাম্বার অফ ইটারেশন থাকে। তার মানে এই রিলিজটা কমপ্লিট করার জন্য সে 20 ইটারেশনস লাগবে। সেই ইটারেশনের ভিতরে কি থাকে, কার মনে আছে? ইটারেশনের স্মলার কম্পোনেন্ট কি ইটারেশনের ভিতরে? টাস্ক। যে হায়ারার্কিটা ইটারেশনে ব্রেকডাউন স্ট্রাকচারে। হ্যাঁ, না আমরা অ্যাজাইল বলতেছি তো, তাহলে ওয়ার্ক বাই স্ট্রাকচার বলবো না, আমরা বলবো ফিচারস, তাই না? কি কি ফিচার এই একটা ইটারেশনে, আমি ইটারেশনের ভিতরে ঢুকছি, একটা ইটারেশন 1, এর মধ্যে আমরা কি কি ফিচার দেব, যেটা হলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি হবে। সেই ফিচার কালেকশনটা হচ্ছে একটা ইটারেশনের রেজাল্ট। একটা ফিচারের নিচে কি থাকে? ফিচারের নিচে ইউজার স্টোরি। ঠিক আছে, এই হায়ারার্কিটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা কিন্তু আমাদের মাথায় ঢুকে দিতে হবে। ইউজারের স্টোরির নিচে কি থাকে? সাদমান বলতেছে টাস্ক, আর কেউ কিছু বলবেন? এর নিচে কি থাকে? পয়েন্ট থাকে নাকি? পয়েন্টস না, পয়েন্টস তো একটা টুল। ইউজার স্টোরির সাইজ কত? তাহলে টাস্ক কি হবে? স্প্রিন্ট। হ্যাঁ, টাস্ক। কি কি কাজ করলে এই ইউজার স্টোরিটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে টাস্ক। তার মানে জেনারেল নরমাল প্রজেক্টে আমরা কি করি, এই ফিচারটা হচ্ছে নরমাল প্রজেক্ট আসলে ওয়ার্ক প্যাকেজ, তাই না? হ্যাঁ, সেই ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা টাস্ক তৈরি করি।
টাস্ক তৈরি করি। সো এইটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা কি করি, প্রথমে ভিশন, প্রোডাক্ট ভিশন বা প্রজেক্ট ভিশন, সেখান থেকে আমরা রোড ম্যাপ ঠিক করি যে আমরা কোন সময় কি দেব, কোন কোয়ার্টারে কি ডেলিভারি দেব, তারপরে সেটার সাথে রিলিজের পরে হচ্ছে ইটারেশন, ইটারেশনের পরে হচ্ছে ফিচার। এই যে আমি কি বললাম, ফিচারকে ভেঙে আমরা কি বানাই, ইউজার স্টোরি, ইউজার স্টোরিকে ভেঙে আমরা বানাই টাস্ক। এর উপরে আরেকটা জিনিস অ্যাজাইল ইউজ করা হয়, যেটা পিএমবকেও মানে এখানেও আলোচনা আছে, সেটা হচ্ছে এপিক। আমি বোধহয় বুঝছিলাম, মনে আছে? মানে অনেকগুলো ফিচার নিয়ে একটা এপিক, মানে বড় একটা কম্পোনেন্ট আর কি। আমরা যেমন বলতাম না ওয়ার্ক প্যাকেজের বড় কম্পোনেন্ট, মেজর কম্পোনেন্ট, সেটা হচ্ছে এপিক। ঠিক আছে, এপিকের ভিতরে অনেক ফিচার থাকে, ফিচারের ভিতরে অনেক ইউজার স্টোরি থাকে, ইউজার স্টোরির নিচে থাকে হচ্ছে টাস্ক। আর অ্যাজাইলে আরেকটা টার্ম আছে, আমি একটু সার্চ করে দেখবো যে এটা ইউজ করা হয়েছে কিনা, সেটাকে বলে থিম। সেটা আসলে এপিকেরও বড় ভাই আর কি। একটা থিমের আন্ডারে অনেক এপিক থাকে, তার আন্ডারে মানে আগের গুলো ঠিক ফিচার, তারপর ইউজার স্টোরি, তারপরে টাস্ক। আমি একটু চেক করবো থিম শব্দটা আছে কিনা, না থাকলে আলোচনা করবো না, এটা দরকার নেই। কিন্তু এপিকের উপরে থাকে হচ্ছে থিম। আচ্ছা, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, ওই যেটা আমরা আলোচনা করলাম, এই দুইটা চ্যাপ্টার কিন্তু একই জিনিস, একটু এক্সট্রা জিনিস আছে, বাকি দুইটা চ্যাপ্টার কিন্তু খুব কাছাকাছি। ব্যাকলগ রিপ্রায়োরিটাইজেশন, আমরা এর আগেও বলছি যে প্রোডাক্ট ওনারের ডিউটি হচ্ছে ব্যাকলগ রিপ্রায়োরিটাইজেশন। এবং প্রোডাক্ট ওনারের ডিউটি কি, এখানে একটা স্লাইড আছে, খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা সবাই একটু ভালো মতো অ্যাবজর্ব করতে হবে। মানে প্রোডাক্ট ওনারের দায়িত্ব কি এটা বুঝতে পারা কিন্তু অ্যাজাইলের কোশ্চেন আনসার করার খুব বড় ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। স্ক্রাম মাস্টারের কাজ কি, রেসপন্সিবিলিটি কি, এবং প্রোডাক্ট ওনারের রেসপন্সিবিলিটি বা কাজ কি, সেটা বোঝাটা। এখানে খুবই ক্লিয়ারলি ওটার ডেসক্রিপশন আছে, ওইটা আমরা অবশ্যই নিজেদেরকে বুঝতে হবে। তো আমরা ওটা দেখবো। রিলিজ প্ল্যানিং, এই যে আমরা রিলিজ বললাম, সেই রিলিজ প্ল্যানিং, যে আমরা আসলে কোন কোয়ার্টারে কতটুকু রিলিজ করতে চাই, এবং গভর্নেন্স স্ট্রাকচার থাকতে হবে, যেটাকে আমি প্রজেক্ট গভর্নেন্স বলতেছিলাম। ওকে, লেটস সি এখানে কি কি আছে। ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট, ওই যে আমরা যেগুলো ওপি এর কথা বললাম না, অর্গানাইজেশনাল চেঞ্জ, তারপর অর্গানাইজেশনাল প্রসেস পলিসি, ওই কথাগুলি এখানে আছে। একটু ডুপ্লিকেশন আর কি দুইটা টপিকের মধ্যে। আর ইন্টারনাল বিজনেস যদি চেঞ্জ হয়, তাহলে কি আপনার প্রজেক্ট চেঞ্জ হবে না? আপনার বাজেট শর্ট পড়ে গেছে, বা কোনো একটা প্রসেস চেঞ্জ হয়ে গেছে, প্রোকিউরমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু ডাইরেক্টলি প্রজেক্টে পড়বে। সেই অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে আপনার ডেলিভারেবল, তারপরে এক্সিস্টিং ডেলিভারেবল যদি রিপ্রায়োরিটাইজ করতে হয়, এবং কিছু ডেলিভারেবল কি এলিমিনেশন করতে হবে, মানে দরকার নেই, নো লঙ্গার রিকোয়ার্ড। যদি দেখি যে প্রোডাক্ট ব্যাকলগ আইটেমে কোনো আইটেম দরকার নেই, তাহলে ওটা আমরা রিমুভ করে ফেলবো। এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে আমরা পেস্টেল, এটা কিন্তু আমরা ওই ফার্স্ট চ্যাপ্টারও আছে, আরো কয়েকটা জায়গায় কিন্তু আছে, তাই না? রিস্ক চ্যাপ্টারও আছে পিএমবকে। সো পেস্টেল দিয়ে কিন্তু ইজিলি বোঝা যায় আসলে কোনগুলো আমাদের এক্সটার্নাল বিজনেস ফ্যাক্টরস। পেস্টেল মানে তো সবাই জানি মনে হয়, তাই না? এই যে পেস্টেল, পলিটিক্যাল কন্ডিশন, আপনার অর্গানাইজেশনের, আপনার দেশের, ওয়ার্ল্ডের পলিটিক্যাল, ইকোনমিক কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন, টেকনিক্যাল কন্ডিশন, টেকনিক্যাল, তারপরে লিগাল, এনভায়রনমেন্টাল, এই সব জিনিসগুলি কি আপনার কনসিডার করতে হবে যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করবেন। সেটা হচ্ছে এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে, যেটাকে আমরা সংক্ষেপে বলি পেস্টেল। আর একটা টার্ম পিএমবকে ছিল, সেটা হচ্ছে টিকপ। কার কি মনে আছে টিকপ মানে কি? টেকনোলজি ইকোনমি, সিতে কি কমার্শিয়াল, ওতে হচ্ছে অপারেশনাল, আর পিতে হচ্ছে পলিটিক্যাল। সো এটাও কিন্তু একটা ওয়ে যেটা দিয়ে আপনি আসলে মনে রাখতে পারবেন যে টিকপটাও ইম্পর্টেন্ট। এখানে সবই কাছাকাছি, জাস্ট দুইটা নতুন দেখে দিলাম, কমার্শিয়াল আর একটা হচ্ছে অপারেশনাল। অর্গানাইজেশনের অপারেশনাল কাজের উপরেই তো প্রজেক্টের অনেক কিছু ডিপেন্ড করে, সেটা আপনাকে কনসিডার করতে হবে। আর কমার্শিয়াল মানে কি? মানে মেইনলি হচ্ছে যে হ্যাঁ, সাপ্লাই চেইন, আপনার প্রোডাক্টের বিভিন্ন ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে, ম্যাটেরিয়ালের দাম কম বেশি হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলোকে কমার্শিয়ালের মধ্যে আপনাকে কনসিডার করতে হবে। যে বিষয়গুলো কনসিডার করলে ব্যবসা আপ এন্ড ডাউন করতে পারে, মার্জিন আপ ডাউন করতে পারে। হ্যাঁ, রাইট।
আপনার প্রজেক্টে এটা কিন্তু কনসিডার করতে হবে। সো দিস আর অ্যাকচুয়ালি এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট, যেটা আমরা ওখানে ইএফ বলতেছিলাম। আচ্ছা, যদি কোনো কারণে কি হয় বেসলাইনকে আপডেট করতে হয়, তাহলে আমরা কি করব? ট্রেডিশনাল প্রজেক্টে যে ইনিশিয়াল প্ল্যানটা আমরা করছি, যেটাকে আমরা বেসলাইন বলতেছি, সেটা আপডেট হবে। ঠিক আছে? আর অ্যাজাইলে কি করি আমরা? দেখেন, অ্যাজাইলে আমরা ট্রেডিশনাল নিয়ে একটা সো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের কি থাকে? চেঞ্জ কন্ট্রোল বোর্ড তৈরি করি আমরা, সিসিবি। চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কিভাবে কাজ করে, কারা কারা থাকে, এটা আমরা ডিটেল অলরেডি আলোচনা করে ফেলছি। সেই জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, এবং কি করতে হবে দেখেন, যে কস্ট, রিস্ক, ভ্যালু, ইম্প্যাক্ট কি, যখনই কোনো চেঞ্জ আসবে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তারপর যদি আপনার লেভেলে এটা সলভ করতে পারেন, ইউ শুড ডু ইট। আদারওয়াইজ এক্সক্লুশন বা টলারেন্স অনুযায়ী এটা এসকেলেট করে চলে যাবে হচ্ছে সিসিবির কাছে। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম তো অলরেডি আলোচনা করছি আমরা, যেটা আমাদের থাকতে হবে, নাইলে কিন্তু কনফিগারেশন ঠিকমতো ম্যানেজ হবে না, বিভিন্ন ডেলিভারেবলের, আর্টিফ্যাক্টসের এবং ডকুমেন্টসের। আর অ্যাজাইলের ক্ষেত্রে কি হয়, যেটা আমি আপনাদের এর আগে ছবি আঁকে দেখেছিলাম, যে যদি কোনো এরকম হয়, আমরা প্রায়োরিটাইজ করছিলাম হাই থেকে লো, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে একটা নতুন আইটেম আসছে যেটার প্রায়োরিটি 3, তখন এটাকে আমরা, এবং এটার প্রায়োরিটি কমে গেছে, তখন প্রোডাক্ট ওনারের দায়িত্ব হচ্ছে এটাকে শিফট করে নিচে নিয়ে আসা। আইটেম 3টাকে শিফট করে আমরা এখানে নিচে নিয়ে আসলাম, আর নতুন একটা আইটেম আমরা প্রোডাক্ট ব্যাকলগে অ্যাড করলাম। প্রোডাক্ট ওনারের কাজ কি? প্রোডাক্ট ওনারের কাজ কি, এটা একটু রিড আউট করেন, একজন রিড আউট করেন দেখি, এটা আমাদের আসলে খুব ভালো মতো অ্যাবজর্ব করতে হবে। একজন আমাদেরকে পড়ে শোনান তো, কে আছে ভলান্টিয়ার? Role is to help the project team prioritize work based on the value that the capability will provide to the business. 2 number হচ্ছে accountable for the unlimited business value of the solution. Unlimited না, ultimate business value. Sorry, ultimate business value of the solution produced by the project team. তাহলে বিজনেস ভ্যালুর জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে প্রোডাক্ট ওনার। ওকে, তারপরে creates and socialize the product vision. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ প্রোডাক্ট ওনারের। মানে আমরা কি করতে চাচ্ছি, এই ভিশনটা যদি আমরা ডিসিমিনেট করতে না পারি টিমের মধ্যে, তাহলে কিন্তু হবে না। সেটার দায়িত্ব হচ্ছে কার? প্রোডাক্ট ওনারের। Coordinates different business needs from different stakeholders together into the product backlog. রাইট, এটা যে আমি ফানেল দিয়ে দেখাচ্ছিলাম, যেখান থেকে যেটা আসুক না কেন ফানেল হবে প্রোডাক্ট ওনার। অলরাইট, তারপরে responsible for defining and prioritizing the user stories with the help of the team. রাইট, এটা আমরা সবাই জানি। ওকে, তারপরে answer team questions about the needed solutions. হ্যাঁ, তার মানে কাস্টমার কি চাচ্ছে, স্টেকহোল্ডার কি চাচ্ছে, এটা নিয়ে যত কোশ্চেন প্রোডাক্ট ওনার মানে ইজ রেসপন্সিবল এবং সে ক্যাপেবল হতে হবে সেই প্রশ্নগুলো আনসার করার জন্য। যদি সেই সময় না পারে, তাহলে সে পরে আবার স্টেক হোল্ডারের সাথে কথা বলে এটা জেনে আসবে, কিংবা স্টেক হোল্ডারকেও নিয়ে আসতে পারে মিটিং এ, কোনো সমস্যা নাই। এবং এই কাজটা নরমালি হয় কোথায়? ইটারেশন প্ল্যানিং এ, কিংবা প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং, কিংবা রিফাইনমেন্টের সময়। আচ্ছা, লাস্ট পয়েন্ট, provides timely feedback to the team. হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন। প্রোডাক্ট ওনার তাকেই চাওয়া হচ্ছে যে আসলে ভালো সময় দিতে পারবে টিমের সাথে এবং টিমের সাথে থাকবে। এরকম লোককে নিলাম যে আসলে সপ্তাহে 1 দিন 2 দিন তাকে পাওয়া যায় আর পাওয়া যায় না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, এমন 2 জন ব্যক্তিকে হতে হবে যারা এনাফ টাইম দিতে পারবে প্রজেক্ট টিমকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, শাহিনুর ভাই। আচ্ছা, এরপরে আসেন রিকমেন্ডেড অপশন ফর চেঞ্জ। যদি কোনো চেঞ্জ আসে তাহলে আমরা কি করতে হবে? প্রোডাক্ট ওনার্স ফোকাস শুড বি অন দা ইন্টারনেট বিজনেস ভ্যালু। চেঞ্জটা আসলে বিজনেস ভ্যালু ক্রিয়েট করতেছে কিনা সেটা আসলে দেখতে হবে, এবং সেটা করার জন্য আসলে আপনার চেষ্টা করতে হবে, এমনি এমনি না, যাতে ভ্যালু ক্রিয়েট করতে পারেন। এই জন্য
আর ইউজার স্টোরি লেখার নিয়ম তো আমরা আগে দেখছিলাম, তাই না? ইউজার স্টোরি এটা প্যাটার্ন ফলো করে, অ্যাজ এ নেম অফ রোল, এই যেটা ইটালিক আছে সেটা আসলে আপনার যার জন্য আপনি করতেছেন কাজটা, যার রিকোয়ারমেন্ট মিট করতেছেন, যার এক্সপেকটেশন মিট করতেছেন, তার রোল বা তার নামটা। আই ওয়ান্ট টু ডু সামথিং, এবং যে ডু সামথিং মানে আমি কি করতে যাচ্ছি, সো দ্যাট আই গেট এ রেজাল্ট আই ওয়ান্ট। এই যে আমরা ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই একটা সহজ ওয়ান সেন্টেন্সের জ্ঞানা, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু তিনটে বিষয় তো স্যার। এটা হলো রোল, কি কাজ করব এবং সেটা দিয়ে কি করব এবং সেটা দিয়ে আসলে কি আউটপুট পাবো, কি রেজাল্ট, কি বেনিফিট পাবো, কি ভ্যালু ক্রিয়েট করব। দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা সিম্পল লাইন সব অ্যাজাইল মেথডোলজিটা ইউজ করে। কারণ কি এখানে দেখেন তিনটে জিনিস আছে, আমি ইজিলি আইডেন্টিফাই করতেছি এই কাজটা কার জন্য করতে যাচ্ছি এবং এই কাজটা কি কাজ, সেটা যেটা করলে দিস গাই, দিস রোল, দিস পারসন উইল বি হ্যাপি, এবং এই কাজটা করলে তার আসলে কোন প্রবলেমটা সলভ হবে বা কোন বেনিফিটটা বা কোন আউটকামটা সে অ্যাচিভ করতে পারবে। সো দেখেন এই সিঙ্গেল একটা লাইনের মাধ্যমে কিন্তু অ্যাজাইলে রিকোয়ারমেন্ট, এক্সপেকটেশন কাস্টমারের কিন্তু নেওয়া হচ্ছে, এবং এখানে তিনটা জিনিস কার জন্য নেওয়া হচ্ছে। এটা তো ওই সেন্টেন্সে তো পুরোটাই কাস্টমারের বক্তব্য স্যার, এরকম করে লিখতে হবে না? হ্যাঁ, কাস্টমারের বক্তব্য, রাইট, কাস্টমারের বক্তব্য। তো বক্তব্যটা পাওয়ার যে সুবিধা সেটা হচ্ছে কাস্টমারকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, তার কি নিড সেটা বুঝতে পারছি, এবং সেই নিডটা ইউজ করলে তার কি ভ্যালু ক্রিয়েট হবে, বেনিফিট হবে সেটাও আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে স্যার? এই ডু সামথিং তো অনেক ক্ষেত্রে স্যার কাস্টমার জানে না, এটা হেল্প করতে হবে, মানে কাস্টমার জানে না, এটা আপনাকে তখন হেল্প করতে হবে। কাস্টমার স্যার মনে করেন যে জানে যে আমি কি চাই, ওটা করতে চাই, আমি এরকম একটা কাজ করতে চাই, এরকম একটা জিনিস আউটপুট দিতে চাই, এরকম একটা বক্তব্য থাকে, কিন্তু কি দিয়ে করব সেটাই তো স্যার এই টিমটা আমাকে বলে দেবে নাকি? টিম এবং স্ক্রাম মাস্টার সবাই মিলে এটা আসলে লিখবে এবং হেল্প করবে কাস্টমারকে। কাস্টমার পারা একটু মুশকিল আছে, এটা কাস্টমার তার এক্সপেকটেশনটা বলবে, সে কি চায়, ওই অনুযায়ী আসলে টিম লিখবে। ঠিক আছে, ওকে। এখানে আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাজ এ বায়ার I want to pay using my mobile so that I can complete my transaction cashless and purchase my products. ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। সো এখানে আসলে মেইন কথা হচ্ছে যখনই কোনো চেঞ্জ আসবে তখন কি হবে, আসলে ইউজার স্টোরি কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। এবং নতুন একটা চেঞ্জ আসছে, আইটেম, আমরা কিন্তু প্রোডাক্ট ব্যাকলগে কি থাকে, আইটেম থাকে, তাই না? বিভিন্ন আইটেম গুলো থাকে, সেই আইটেম গুলো কিন্তু আমরা স্ক্রিপ্ট প্ল্যানিং এ বা রিফাইনমেন্টে বা গ্রুমিং এর সেশন আমরা কি করি, সেটা দিয়ে কিন্তু ইউজার স্টোরি গুলো লিখি। তো যখন নতুন চেঞ্জ হয়ে একটা নতুন আইটেম আসলো, তার এগেইনস্টে অবশ্যই উই হ্যাভ টু রাইট নিউ ইউজার স্টোরিজ। একটা না, একাধিক স্টোরি হতে পারে একটা আইটেমের জন্য। সো সেই ইউজার স্টোরিকে লিখতে হবে, এরপরে আবার সেই অনুযায়ী আবার টাস্ক বের করতে হবে যে এক একটা স্টোরি ডেলিভারি দেওয়ার জন্য আমরা কি কি কাজ করতে হবে। সেই কাজটাকেই আমরা বলতেছি রিকমেন্ডেড অপশনস ফর চেঞ্জেস। আচ্ছা, রোড ম্যাপ আমি বলছিলাম, তাই না, যে রোড ম্যাপ, যে অ্যাজাইলে কিন্তু রোড ম্যাপ এইভাবে করা হয়। সুইমলেন আমরা বোধহয় অনেকে ইউজ করি না, বিভিন্ন জায়গায় খুবই পপুলার একটা ম্যানেজমেন্ট টুল। হ্যাঁ, সুইমলেন। তার মানে এখানে বলতে যাচ্ছি যে আমরা আমাদের হচ্ছে এই চারটা হচ্ছে কি এরিয়া, জাস্ট এটা এক্সাম্পল পারপাজে। সো এই কি এরিয়ার মধ্যে কোয়ার্টার 1-এ, কোয়ার্টার 2-তে, কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4-এ আমরা আসলে কি কি জিনিস এই যে ভার্টিক্যালি ডেলিভারি দিতে যাচ্ছি, কি কি ডেলিভারি দিতে যাচ্ছি আমরা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। তো যখনই কোনো চেঞ্জ আসবে প্রোডাক্ট ব্যাকলগে, সেই রোড ম্যাপও কিন্তু এখন কি হবে, চেঞ্জ হয়ে যাবে, আপডেট হবে। তো অ্যাজাইল টিম কিন্তু দেখেন যে দেওয়ালে যে পোস্টিং টোস্টিং দিয়ে সব রোড ম্যাপ তৈরি করে, তখন কিন্তু তারা রোড ম্যাপের সব চেঞ্জ করবে, যে রোড ম্যাপটা এখন কি হবে। যেটা আমরা ভাবছিলাম কোয়ার্টার 1-এ ডেলিভারি দেবো, হয়তো কোয়ার্টার 2-এর একটা জিনিস প্রায়োরিটাইজ পাইছে এবং সেটা এখন এখানে চলে আসছে, আর এটা হয়তো শিফট হয়ে কোয়ার্টার 3-তে চলে গেছে। সেইভাবে কিন্তু রোড ম্যাপ আপডেট হবে। আচ্ছা, রোড ম্যাপ যদি আপডেট হয় তার সাথে আমাদের কি করতে হবে, রিলিজ প্ল্যানিং আপডেট করতে হবে, তাই না, রোড ম্যাপ অ্যাচিভ করার জন্য। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টে স্যার তো ওই মাইলস্টোনের কোনো টাইম থাকে না স্যার,
এটা আবার দেখলাম মাইলস্টোন অনেক সময় ধরে দিছে। ও আচ্ছা, ওটা জাস্ট দেখানোর জন্য আর কি। মানে এই ছবিটা খুব একটা সুন্দর হয়নি আমার, আমি অন্য একটা বই থেকে ছবিটা দিলে আর ভালো হতো। আচ্ছা যাই হোক, রিলিজ প্ল্যানিং, তাহলে রোড ম্যাপ যখন আমাদের চেঞ্জ হলো, তার সাথে কি হবে, রিলিজ প্ল্যানিংও চেঞ্জ হবে। তার মানে এই রিলিজে আমরা কি রিলিজ করতে চাই, তার আন্ডারে কি কি ফিচার্স দেবো আমরা, বা অ্যাপিক দেবো, ফিচার দেবো, তাই না, সেটাও কিন্তু চেঞ্জ হবে। সেই অনুযায়ী আমাদেরকে আপডেট করতে হবে। এবং মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তো আছেই, তার সাথে কি রিলিজের সাথে কিসের রিলেশন আসলে, মিনিমাল ভায়াবল প্রোডাক্টের মেইন রিলেশন হচ্ছে মেইন ইটারেশনের সাথে, কিন্তু মিনিমাল বিজনেস ইনক্রিমেন্ট কার সাথে, রিলিজের সাথে। মানে বিজনেস ইনক্রিমেন্ট তো আসলে একটা ছোট ইটারেশন দিয়ে করা সম্ভব হবে না, যদি খুবই ছোট একদম প্রজেক্ট না হয়, খুবই ছোট প্রজেক্ট তাহলে হতে পারে। কিন্তু আপনি যখন বড় প্রজেক্ট চিন্তা করতেছেন, তখন যদি আপনি বিজনেসের কোনো ভ্যালু ইনক্রিমেন্ট করতে চান, তাহলে কিন্তু একটা রিলিজের সাথে জেনারেলি রিলেশন হবে। কারণ একটা রিলিজের মাধ্যমে আসলে আপনি ইউজেবল কোন একটা ভালো কালেকশন অফ ফিচার্স ডেভেলপ করতে পারবেন, যেটা দিয়ে বিজনেস ভ্যালু ইনক্রিমেন্ট হবে। সো রোড ম্যাপ যদি চেঞ্জ হয়, তাহলে আমাদেরকে রিলিজ প্ল্যানিংও চেঞ্জ করতে হবে। আচ্ছা, ট্রেডিশনাল প্রজেক্টে সিঙ্গেল রিলিজ হয় এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট, তাই না? আর আমরা জানি যে অ্যাজাইলে প্রতিটা ইটারেশনের পরপরই আমরা ভ্যালু ডেলিভারি করি। আচ্ছা, এরপরে কি, প্রজেক্টের গভর্নেন্স কিন্তু থাকতে হবে, এস্টাবলিশ করতে হবে। যেটা আমরা জানি প্রায়, মানে স্পেশালি সরকারি জায়গায় প্রজেক্ট ইনিশিয়েট হলে আমরা কি করি, স্টিয়ারিং কমিটি তৈরি করি, ইমপ্লিমেন্টেশন কমিটি তৈরি করি, তাই না? তারপরে আছে কি বলে ওটাকে, এভালুয়েশন কমিটি তৈরি করি। এই যে কয়েকটা কমিটি কিন্তু তৈরি হয়ে যায়। সো প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, যখনই আপনি প্রজেক্ট ইনিশিয়েট করবেন, একটা গভর্নেন্স স্ট্যান্ডিং কমিটি থাকতে হবে, যাদেরকে পিএমবককে এইবার ভাষণে বলা হচ্ছে প্রজেক্ট বোর্ড। এই টার্মটা নেওয়া হয়েছে আসলে প্রিন্স টু থেকে, এটা সবচেয়ে বেশি ইউজ হতো, প্রজেক্ট বোর্ড। সো প্রজেক্ট বোর্ডের পার্ট হচ্ছে প্রজেক্ট স্পন্সর, যে আমরা নাসির ভাইয়ের মধ্যে জিজ্ঞাসা করতেছিল যে প্রজেক্ট স্পন্সরকে পাচ্ছি না আমরা, আমি পাচ্ছি এই গভর্নিং, হ্যাঁ, স্টিয়ারিং কমিটিতে প্রজেক্ট স্পন্সর, সিনিয়র ইউজার, এটাও নতুন টার্ম, এটা একটু খেয়াল করেন। সিনিয়র ইউজার, হ্যাঁ, সিনিয়র ইউজার মানে হচ্ছে, মানে জুনিয়র ইউজাররা তো আসলে ইনস্টিটিউট ওটাও আছে স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, এই যে সিনিয়র ইউজার ইনস্টিটিউট আছে, সেটা এবার ইনক্লুড করছে। কারণ আসলে মানে ইউ উইল গেট গুড ফিডব্যাক ফ্রম দ্য সিনিয়র ইউজার্স। জুনিয়ররা হেল্প করবে, কিন্তু সিনিয়রদের ছাড়া তো আপনি কাজ করতে পারবেন। এন্ড পিএমও রিসোর্স, এই সবাই মিলে পিএমও থেকেও কিছু লোকজন থাকবে স্টিয়ারিং কমিটিতে, ঠিক আছে? এই সিনিয়র ইউজার্স বলতে আমরা কি বুঝতেছি এটা যে ভাই? হ্যাঁ, ধরেন একটা ফাইন্যান্স সিস্টেম, একটা ব্যাংকে নতুন ব্যাংকিং সিস্টেম নিয়ে আসবেন, তো এখানে দেখেন একদম এক্সিকিউটিভ লেভেলের লোকজন আছে, তার সিনিয়র এক্সিকিউটিভ আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে। জুনিয়রও তো আর ম্যানেজারে ইনপুট দিতে পারবে না, পারবে? সে তার ছোট্ট ডোমেইন নিয়ে কাজ করে, সে এটুকুই বলতে পারবে। সিনিয়র ইউজারদেরকে যদি আমরা পারফেক্টলি ইনপুট না করি, তাহলে কিন্তু আমি এই যে সিনিয়র ইউজার এখানে আছে, সেখানে এর কাজও জানে, সে এরকম না যে সে এখানে পুট করে আসছে। সো সিনিয়র ইউজারকে যদি আমরা না রাখি কমিটিতে, তাহলে কিন্তু অনেক ইনসাইটস আমরা মিস করব। অথরিটির জন্য স্যার উপরে যেতেই হবে, সে হয়তো ডিটেইলস জানে না, কিন্তু সে স্ট্যাম্পিং করবে যে না আসলে এই প্রোডাক্টটা ঠিক আছে বা এটা আমাদের লাগবে। নিচের দিকে স্যার প্রতিবার ডিফার করবে, স্যার এটা আমি দেখে দিয়ে গেলাম, কিন্তু উপরে স্যারদের জানাতে হবে, স্যার অ্যাপ্রুভ করলে হবে। হ্যাঁ, ইফ কন্ডিশন চলে আসবে স্যার সব জায়গায় নালে। রাইট, হ্যাঁ, এটা জুনিয়র লেভেল থেকে তো আর সে বলতে পারবে না কারেক্টলি। তো সিনিয়র ইউজার যদি থাকে, তাহলে সে আসলে বলবে হ্যাঁ ইয়েস, দিস ইজ দ্য থিং। ওকে, সো এই আমাদের ছিল এই টপিকস এর আলোচনা। সেই টপিকসটা কিন্তু মানে দুইটা খুবই কাছাকাছি টপিক, সি এবং ডি টপিক। সো দুইটা কোলাবরেটলি পড়লে আমার মনে হয় একই টাইপের জিনিস, একটু নতুন এখানে কিছু জিনিস আছে আর ওখানেও আছে। আচ্ছা, আজকে তাহলে ক্লাস শেষ করব। দেখেন স্টাডি ম্যানুয়ালে কিন্তু 3-4টা প্রশ্ন আছে। দেখাতে প্রশ্নগুলা আমি একটু স্ক্রিন শেয়ার করছি। প্রশ্নগুলো একটু নিজেরা দেখবেন, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, ওই যে টাইপ না আর কি, স্টুডেন্ট ম্যানুয়াল।
বড় বড় প্রশ্ন স্যার এখানে। হ্যাঁ, বড় বড় প্রশ্ন, ওইটা আসলে আলোচনা দরকার নেই, আপনার নিজেরা এমনি একটু জিজ্ঞাসা করবেন। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো একটু, যে কি কি বুঝলাম, ট্রেডিশনাল প্রজেক্টে কি ঘটবে, অ্যাজাইলে কি ঘটবে। এই দেখেন, ট্রেডিশনাল প্রজেক্টে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস এস্টাবলিশ করতে হবে, রাইট? ওই যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, তারপরে চেঞ্জ অ্যানালাইসিস করতে হবে, সিসিবি থাকবে, এই জিনিসগুলো, এই অ্যাসপেক্টগুলো আমাকে কনসিডার। ভাইয়া পেজ নাম্বার কত? পেজ নাম্বারটা 272 72। হ্যাঁ, 272। সেইটা আসলে পরীক্ষার কোনো ইয়া না, আমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এটা হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্ট আমরা করব। আর অ্যাজাইলে কি হবে, অ্যাজাইলে প্রোডাক্ট ওনার হচ্ছে ফানেল হিসেবে কাজ করবে, হ্যাঁ, এবং প্রোডাক্ট ওনার আসলে প্রায়োরিটাইজ রিপ্রায়োরিটাইজ করবে বা মুভ করবে বা ডিলিট করবে কোন আইটেম, ঠিক আছে? আর লাস্টে কি, ইউ আর কোচিং দ্য বিজনেস প্রোডাক্ট ওনার সিন্স ইউ আর রানিং এ প্রজেক্ট ইউজিং অ্যান অ্যাজাইল অ্যাপ্রোচ। Early delivery of the highest value aspect of the solution is possible, and you want the product owner to work together with their stakeholders to assess when enough of the solution is available to launch a minimum viable product. What consideration should you take, and how would you socialize this idea with the customer and their stakeholders? দেখেন, এই যে আমরা এটা কাকে প্রশ্ন করা হয়েছে? এটা প্রজেক্ট ম্যানেজার প্রশ্ন করছে স্যার। হ্যাঁ, ওসকে তো প্রশ্ন করলো স্যার, আমাকে করলো। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারকে প্রশ্ন করছে আর কি। সো অ্যাজাইলে কিন্তু একটা প্রজেক্ট ম্যানেজারের একটা দায়িত্ব হচ্ছে কোচিং করানো, কারণ সবাই আসলে কিভাবে অ্যাজাইল কাজ করে, কিভাবে ব্যাকলগ তৈরি করতে হয়, কিভাবে স্টোরি লিখতে হয়, এটা কিন্তু সবচেয়ে বস ধরা হয় এখানে হচ্ছে স্ক্রাম মাস্টারকে, সে আসলে সব জানে। তো তারই কাজ হচ্ছে প্রোডাক্ট, ইভেন প্রোডাক্ট ওনার, আমি একটু আগে বুঝছিলাম যে প্রোডাক্ট ওনার কিন্তু কাস্টমার সাইডেরও হতে পারে। তো কাস্টমার সাইডে সে হয়তো বিজনেস খুব ভালো বোঝে, কিন্তু এখন অ্যাজাইল টিমটা কিভাবে কাজ করবে, কিভাবে প্রোডাক্ট ব্যাকলগে আইটেম লিখতে হয়, কিভাবে একটা ইউজার স্টোরি বানাতে হয়, কিভাবে স্টোরি পয়েন্ট কি, প্ল্যানিং পোকার গেম কি, টি শার্ট সাইজিং কি, এসব কিন্তু সে জানে না। তো এইসবে কিন্তু কোচিং করাতে হবে অ্যাজাইল কোচকে। সো এটা কোনো কারেক্ট অ্যান্সার নেই আর কি, এটা আসলে আপনি যা বলবেন তাই কারেক্ট অ্যান্সার, মানে জিনিসগুলো বুঝতে হবে আর কি, যে অ্যাজ এ কোচ আপনাকে কাজ করতে হবে এবং আপনার সবকিছু জানতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, যাতে আপনি স্পেশালি প্রোডাক্ট ওনার হচ্ছে কি পার্সন, আমরা দেখলাম অ্যাজ এ টিমে কিন্তু কি রোল হচ্ছে প্রোডাক্ট ওনার। সো তার যাতে কোনো গ্যাপ না থাকে টিমের সাথে কাজ করার জন্য এবং স্টেক হোল্ডারের সাথে কাজ করার জন্য। Welcome to the Project Management Institute's Spotlight Series. In this presentation, you'll point the spotlight on You have হ্যাঁ, আস্তে শোনা যাচ্ছে না জোরে? আস্তে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আপনাদের কাছেও আছে। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন, আমরা একটু এখানে দেখতেছি। Begin your first agile project. But wait, there is something you should think about and remember. Agile methodologies and practices do not work in every situation and with every project type. Let's look at some of the projects ideally suited for agile approaches, and some where agile approaches are riskier or at least less advised. Agile practices work best when you can move fast, change direction, and even break things to figure out what to do next. Breaking things and creating waste is not a reasonable approach for some projects. Projects where the waste is physical, tangible materials like buildings or airplanes can be costly and damaging. You cannot or should not dig a hole and pour concrete over and over again until you like the location. Those kinds of decisions require planning before the work begins, or you can end up with problems. Likewise, applying a coat of paint to get user feedback on the best color may work in limited situations, but in most projects, the time and cost to paint and repaint is counterproductive and expensive. Meanwhile, projects involving virtual or intellectual materials are better suited for agile approaches. Software development is where the approach began and still reigns, for obvious reasons. Software is developed with a lot of unknowns and potential situations for miscommunications or misunderstandings between development teams and end users. Agile approaches provide freedom to explore, engage, and react.
And since code and other computer work can be deleted, updated, reworked, and refactored, there is little loss. Yes, time was lost in its creation, but it is far less than the time spent creating something no one wants, can't use, or that doesn't meet the need. Beyond software development, there are other places where agile methodologies could fit, depending on the willingness of the organization and the purpose of the endeavor. Research and development, such as experimenting with potential pharmaceuticals or exploring new approaches to arrange a travel excursion, lends itself to the agile approach. For example, marketing campaigns could be arranged to respond quickly to customer feedback and pivot as needed. As long as your project or a major portion of it relies more on the intangible elements of the knowledge workers on your team, and you can scrap or redo work without too much financial burden, then you might have a good candidate for an agile project. And that's how you can tell if your project is a good candidate to apply the agile approach. Thanks for using the PMI's Spotlight on when to apply agile methodologies. For more সবাই শুনতে পারছি না, দেখতে পারছি তো না, নাকি সাউন্ড পাই নাই? সাউন্ড ছিল স্যার, হ্যাঁ ঠিক ছিল, বুঝতে পারছি আমরা। মানে আমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল যে আমরা কখন অ্যাজাইল করব। সব জায়গায় কি অ্যাজাইল করা যাবে? করা যাবে না আসলে। হ্যাঁ, মেইনলি নলেজ ওয়ার্ক এবং যেটাতে আসলে রিওয়ার্ক করা যায় ইজিলি। ফিনান্সিয়াল লসটা কম হবে, যেখানে কম হবে, বার্ডেন কম হবে। মানে খুবই 3 মিনিটের একটা ভিডিও, কিন্তু আমার কোনো চমৎকার ডিরেকশন ছিল এখানে।